আমরা আমাদের ব্যাচে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে প্রত্যেকটা কনসেপ্ট ধরে ধরে দারুণভাবে বুঝেছি এবং আমরা প্রচুর পরিমাণে কোশ্চেনও প্র্যাকটিস করেছি। এরপরে আমাদের প্ল্যানটা কি হবে? এরপরে আমাদের প্ল্যান হবে ব্যাচে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে প্র্যাকটিস করব, যেমন করছিলাম আমরা আরো অনেক অনেক বেশি কোশ্চেন প্র্যাকটিস করব। আচ্ছা, আমরা ইউটিউবে কি করব? ইউটিউবে আমরা এবিটি এর সমাধান করব। একটার পর একটা যে স্কুলগুলো রয়েছে, একটার পর একটা যে পেজগুলো রয়েছে বায়োলজির, সেগুলো আমরা একদম দারুণভাবে প্র্যাকটিস করব। প্রত্যেকটা কনসেপ্ট বুঝবো, এমনটা নয় যে শুধু উত্তরের তলায় দাগ দিয়ে চলে যাব। প্রত্যেকটা কনসেপ্ট বুঝবো, কেন হলো, কিভাবে হলো, সমস্ত কিছু বুঝিয়ে একদম দারুণভাবে তোমাদেরকে প্রিপারেশন করে দেবো। ওকে, তো চলো শুরু করা যাক। আচ্ছা, আগেই বলে দেই আমরা আজকে দুটো পেজ করব। আজকে আমরা দুটো পেজ করব, একটা হচ্ছে এসসি, একটা হচ্ছে এসসি 15 আর হচ্ছে আরেকটা হচ্ছে এসসি 34। এই দুটো পেজের সমাধান আজকে আমরা করব। দেখো, এসসি 15টা আমি অলরেডি আপলোড করে দিয়েছিলাম, কিন্তু আমি জানি না কেন কোনো রেস্ট্রিকশন বা কোনো একটা কারণে এসসি 15 ভিডিওটা এখন আর নেই। তো ঘুরে আবার আমরা ওটাকে করে নেব। আমরা একদম হেরে যাব না যে স্যার চলে গেছে মানে কাঁদতে বসবো, এমনটা আমি নই। ঠিক আছে, ঘুরে আবার আমি এটাকে করে দিচ্ছি। অতএব আমরা আজকে দুটো পেজ করছি, এসসি 15 এবং এসসি 34। চলো চলো আচ্ছা এসো, সবার প্রথমে আসি এসসি 15তে। এসসি 15 প্রথম কোশ্চেন কি আছে দেখে নাও একবার ঝট করে। এসসি 15 প্রথম কোশ্চেন হচ্ছে, প্রথম কোশ্চেন হচ্ছে একটি গর্ভপত্রে 5টি ডিম্বাণুকে নিষিক্ত করতে কত সংখ্যক পরাগরেণু প্রয়োজন? দেখো বাবু, একটা গর্ভপত্র মানে কি স্যার? গর্ভপত্র মানে এরকম একটা ব্যাপার স্যার। এখানে কটা ডিম্বাণু আছে? এখানে কটা ডিম্বাণু আছে স্যার? 5টা ডিম্বাণু আছে। 5টা ডিম্বাণু আছে এখানে, 1 2 3 4 5। ঠিক আছে, 5টা ডিম্বাণু আছে। একটি গর্ভপত্রে 5টা ডিম্বাণু আছে। কতগুলো পরাগরেণু প্রয়োজন? স্যার পরাগরেণুটা কেমন হয়? স্যার পরাগরেণুটা এরকম ব্যাপারটা হয় স্যার, এখানে দুটো নিউক্লিয়াস থাকে। একটা হচ্ছে জনন কোষ বা দুটো কোষ থাকে বলতে পারো। একটা হচ্ছে জনন কোষ, একটা হচ্ছে নালিকা নিউক্লিয়াস। ঠিক আছে, একটা হচ্ছে জনন নিউক্লিয়াস, একটা হচ্ছে নালিকা নিউক্লিয়াস। দুটো নিউক্লিয়াস থাকে এবং দুটো কোষ থাকে, একটা জনন কোষ, একটা হচ্ছে নালিকা কোষ। এই নালিকা কোষ কি করে স্যার? নালিকা কোষ এই পরাগরেণু এখানে পড়ার পরে নালিকার কোষ কি করে স্যার? একটা নালী তৈরি করে। নালিকা কোষ কি করে? নালী তৈরি করে। আর যে জনন কোষটা ছিল সে কি করে? ওই নালী দিয়ে আসতে শুরু করে, নালী দিয়ে আসতে শুরু করে এবং যখন আসে আস্তে আস্তে ও বোরিং ফিল হয় এবং কি করে না একটা মাইটোসিস কোষ বিভাজন করে নেয়। ঠিক আছে, একটা থেকে দুটো জনন কোষ তৈরি হয়ে যায়। তুমি বলে স্যার দুটো জনন কোষ মানে এখানে দুটো ডিম্বাণুকে নিষিক্ত করে দেবে? না, একটা জনন কোষ আমার ডিম্বাণুকে নিষিক্ত করবে, আরেকটা জনন কোষ কি করবে না আমাদের যে নির্ণীত নিউক্লিয়াস আছে তাকে নিষিক্ত করবে। ঠিক আছে, তার মানে ওভারঅল কি দাঁড়ালো স্যার? একটা পরাগরেণু একটাই ডিম্বাণুকে নিষিক্ত করার ক্ষমতা রাখে। অতএব স্যার, অতএব 5টি ডিম্বাণু আছে মানে আমাকে 5টা পরাগরেণুই দিতে হবে, এর থেকে কমে হবে না। তুমি যতই দরাদরি করো এর থেকে কমে তুমি করতে পারবে না। ওকে, চলো নেক্সট। পরাগধানের মাইক্রোস্পোরাঞ্জিয়ামে, দেখো মাইক্রোস্পোরাঞ্জিয়ামের প্রাচীরের সব থেকে বাইরে এবং সব থেকে ভেতরে কে আছে? দেখো মাইক্রোস্পোরাঞ্জিয়াম মানে এরকম ব্যাপারটা, এরকম ব্যাপারটা। ঠিক আছে, সবার বাইরের যে সাদা রঙের স্তরটা তোমরা দেখতে পাচ্ছ, সবার বাইরের যে সাদা রঙের স্তরটা তোমরা দেখতে পাচ্ছ এর নাম হচ্ছে এপিডার্মিস। এর নাম কি স্যার? এপিডার্মিস। এর ভেতরে কে থাকে? এর ভেতরে যে স্তরটা তোমরা দেখতে পাচ্ছ এখন সেটা হচ্ছে এন্ডোথেসিয়াম। এটা কি স্যার? এন্ডোথেসিয়াম। তাহলে ফার্স্টে এপিডার্মিস, তারপরে এন্ডোথেসিয়াম, তারপরে কি আছে? তারপরে আছে মধ্যস্তর, যেটা মধ্যস্তর। ঠিক আছে, এবং তার ভেতরে এগুলো হচ্ছে আমাদের কি স্যার? এগুলো হচ্ছে আমাদের, এগুলো হচ্ছে আমাদের কি স্যার? মাইক্রোস্পোরাঞ্জিয়াম। ঠিক আছে, ওকে ওকে চলো, এগুলো হচ্ছে আমাদের কি স্যার? এক একটা মাইক্রোস্পোরাঞ্জিয়াম। এই মাইক্রোস্পোরাঞ্জিয়ামের বাইরের দিকে বা পরাগথলি বলতে পারো। ঠিক আছে, পরাগথলি এই এর বাইরের দিকে, এর বাইরের দিকে যে স্তরটা দেখতে পাচ্ছ এর নাম কি স্যার? ট্যাপেটাম। আর এটা হচ্ছে মধ্যস্তর। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে আমাদের কি স্যার? এটা কি স্যার? একদম বাইরে, একদম বাইরে আছে এপিডার্মিস, তারপরে কি আছে স্যার? তারপরে আছে এন্ডোথেসিয়াম, তারপরে রয়েছে মধ্যস্তর এবং তারপরে কি রয়েছে স্যার? তারপরে রয়েছে আমাদের ট্যাপেটাম। তাহলে সবার বাইরে এবং সবার ভেতরে কে? সবার বাইরে আছে আমাদের এপিডার্মিস এবং সবার ভেতরে আছে আমাদের কি স্যার? ট্যাপেটাম। ব্যাস, বোঝা গেছে? চলো, প্রদত্ত কোন হরমোনটি ডিম্বাণু নিঃসরণ এবং কর্পাস লুটিয়াম গঠনে সাহায্য করে? স্যার ডিম্বাণু নিঃসরণ এবং কর্পাস লুটিয়াম গঠনে সাহায্য করে। দেখো কি হয় গল্পটা শোনো।
যখন যখন রজত চক্র চলে, ঠিক আছে, রজত চক্র চলে, ওই চক্রে ঠিক 13তম দিনে কি হয় না ডিম্বথলিটা একদম বড় হয়ে যায়, বিশাল বড় হয়। এবং ডিম্বথলি যখন বড় হয় তখন কি ক্ষরণ হয়, ওখান থেকে ইস্ট্রোজেন ক্ষরণ হয়। এইবারে 13তম দিনে কি হয়, সব থেকে বড় হয় এবং সব থেকে বেশি ইস্ট্রোজেন ক্ষরণ হয়। তার মানে 13তম দিনে সব থেকে বেশি ইস্ট্রোজেন ক্ষরণ হয়। ইস্ট্রোজেন একদম হাইয়েস্ট লেভেলে থাকে। এবং ইস্ট্রোজেন কি করে, এটা হচ্ছে পিটুইটারি, এটা হচ্ছে হাইপোথ্যালামাস, এখান থেকে পিটুইটারি এসেছে, ঠিক আছে, এটা পিটুইটারি। ইস্ট্রোজেনকে আমাদের হাইপোথ্যালামাসে ঠোকা মারে, ওঠ, কি করে না হাইপোথ্যালামাসে জিএনআরএইচ হরমোনকে জাগিয়ে তোলে। ও কি করে, অগ্র পিটুইটারি যায় এবং এখানে দুটো হরমোন ক্ষরণ করায়, একটা হচ্ছে এফএসএইচ আর যে এলএইচ, ঠিক আছে। ইস্ট্রোজেন আবার আরেকটা কাজও করে, ওখানেই শান্ত হয় না, ও কি করে অগ্র পিটুইটারিতে আসে এবং এলএইচ ক্ষরণে উদ্দীপনা যোগায়, ঠিক আছে। প্রচুর পরিমাণে এলএইচ ক্ষরণ হয়, এই প্রচুর পরিমাণে এলএইচ ক্ষরণকে বলা হয় এলএইচ সার্জ। এই এলএইচ সার্জের ফলে কি হয় না ডিম্বাণু নিঃসরণ হয়। তাহলে সঠিক উত্তর কি হবে স্যার না এলএইচ। বোঝা গেল। ওকে, চলো নেক্সট বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মেলাতে বলেছে। কি বলেছে, ট্রোপোব্লাস্ট, ক্লিভেজ, গ্লাস্টুলা, ইমপ্লান্টেশন। দেখো তোমাদেরকে বলেছিলাম যে স্যার এগুলো আমরা যদি না পারি, কিছু হয়তো আমি জানি না, ঠিক আছে, তাহলে কি করবো, যেগুলো জানি সেগুলো আগে দাগ দেবো। স্যার ইমপ্লান্টেশন আমরা সবাই জানি এন্ডোমেট্রিয়ামের গায়ে ব্লাস্টোসিস্টের পতিত হওয়ার দশা, ঠিক আছে, পতিত হওয়া। তার মানে 4A তো আমরা দেখতেই পাচ্ছি একটাই আছে, ঠিক আছে। এরপরে চলো দেখা যাক। আচ্ছা, গ্লাস্টুলা কি হবে স্যার, গ্লাস্টুলা হচ্ছে আমাদের 3টি জার্মস্তর যুক্ত। গ্লাস্টুলার 3টে জার্মস্তর থাকে, ঠিক আছে, একটোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম। স্যার ক্লিভেজ কি হবে, ক্লিভেজ হচ্ছে জাইগোটের মাইটোটিক বিভাজন। কি হয় ক্লিভেজে এর আকার না বেড়ে আকার সেম টু সেম থাকে, কিন্তু ওটা কি হয় না ভাগ হতে থাকে, 2 থেকে 4টা থেকে 8টা, ঠিক আছে। এইভাবে কোষের পরিমাণ বাড়তে থাকে, বলা হয় ক্লিভেজ, ঠিক আছে। জাইগোট এরকম ভাগ হতে থাকে, এটা ছিল জাইগোট। স্যার জাইগোট কি হবে না ভাগ হবে, 2 সেল হবে, তারপরে 4 সেল হবে, তারপরে হবে 8 সেল, ঠিক আছে, 8 থেকে 16 এইভাবে করে বাড়তে থাকে, ঠিক আছে। আচ্ছা, এটা হলো ক্লিভেজ। স্যার ট্রোফোব্লাস্ট কি, ট্রোফোব্লাস্ট হচ্ছে ব্লাস্টোসিস্টের বাইরের স্তর, যেটি এন্ডোমেট্রিয়ামের সাথে আবদ্ধ থাকে। স্যার কি রকম, স্যার এটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম, ওকে স্যার, এটা হচ্ছে এন্ডোমেট্রিয়ামের বাইরে কি আছে স্যার, এন্ডোমেট্রিয়ামের বাইরে আমাদের ব্লাস্টোসিস্ট আছে, ঠিক আছে। ব্লাস্টোসিস্টের স্যার 2 ধরনের সেল থাকে, এটা হচ্ছে ট্রোফোব্লাস্ট, ঠিক আছে, ট্রোফোব্লাস্ট যেটা 2 ধরনের হয়, ঠিক আছে, সাইটোট্রোফোব্লাস্ট আর সিনসাইটোট্রোফোব্লাস্ট। এই ট্রোফোব্লাস্টে কি হয় বলতো, এইটা এরকম এক স্তর বিশিষ্ট যেটা থাকে এরকম হয় সাইটোট্রোফোব্লাস্ট। ও কি করে এই কোষ যোগান দেয় এবং এই সাইটোট্রোফোব্লাস্টের উপরে এরকম টাইপের জিনিস তৈরি হয়, যাকে বলা হয় সিনসাইটোট্রোফোব্লাস্ট, যেটা কি করে না ব্লাস্টুলাকে বা ব্লাস্টোসিস্টকে কি করা হয় না ইমপ্লান্টেশনে সাহায্য করে, ঠিক আছে, ইমপ্লান্টেশনে সাহায্য করে। ডান। আচ্ছা, এন্ডোমেট্রিয়ামের সঙ্গে আবদ্ধ করতে সাহায্য করে বা ইমপ্লান্টেশন বা যেটা হচ্ছে করতে সাহায্য করে, ঠিক আছে, আবদ্ধ করতে সাহায্য করে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন কি আছে স্যার, নেক্সট প্রশ্ন আছে তার মানে এটা ঠিক হলো তো, 1 1 সি 2 বি, হ্যাঁ ঠিক আছে। চলো নেক্সট, পরাগনালীর অগ্রভাগে অবস্থিত 2টি নিউক্লিয়াসকে কি বলে, এক্ষুনি বললাম, সেটা হচ্ছে নালিকা নিউক্লিয়াস এবং জনন নিউক্লিয়াস। নিচের কোনটি 23টি ক্রোমোজোম বর্তমান, দেখো খুব ভালো করে দেখো, গনিয়া মানে একদম ফার্স্ট সেল, যেটা ফার্স্ট, ঠিক আছে, যেটা একদম মাতৃকোষ যেটাকে বলা হয়। এগুলো তো সবসময় 2n হয়, মাতৃকোষ সবসময় 2n হবে, ঠিক আছে। সেটা আমরা জানি জাইগোট 2n হয়। সেকেন্ডারি উসাইড ও বেটা n হয়, কি হয় n হয়, যেটা ডিম্বাণুর ভেতরে থাকে, যেটা কার ভেতরে থাকে না সেকেন্ডারি উসাইড আমাদের একদম পরিণত গ্রাফিয়ান ফলিকলের ভেতরে যেটা থাকে সেটা হচ্ছে সেকেন্ডারি উসাইড, ঠিক আছে। ডান। চলো নেক্সট প্রদত্ত বিবৃতিগুলোর মধ্যে সত্য মিথ্যা শনাক্ত করো। সত্য মিথ্যা কোনগুলো, দেখো কি বলেছে, অক্সিন কেবলমাত্র উদ্ভিদ হরমোন, যেটা ফল গঠনে সাহায্য করে, যেটা মিথ্যা, কারণ জিববেরেলিনও ফল গঠনে সাহায্য করে। তোমাদেরকে আমি পড়িয়েছিলাম যে জিববেরেলিন আঙুরের সাইজ বাড়াতে সাহায্য করে, আপেলের সাইজ বাড়াতে সাহায্য করে, ঠিক আছে, জিববেরেলিনও হেল্প করে ফল গঠনে, শুধুমাত্র আমাদের অক্সিন নয়, ওকে।
আচ্ছা, ডিম্বাশয় ছাড়া ফুলের অন্যান্য অংশ থেকে ফল সৃষ্টি হলে তাকে বলা হয় অপ্রকৃত ফল। এটা ঠিক যেমন যেমন হচ্ছে আমাদের আপেল হচ্ছে বৃতি থেকে সৃষ্টি হয়, ঠিক আছে, এটা হচ্ছে অপ্রকৃত ফল। তার মানে এক ভুল দুই ঠিক, এক ভুল দুই ঠিক, এক মিথ্যা দুই ঠিক, ঠিক আছে। নিম্নলিখিত কোনটি অটোগ্যামির মতো হলেও পরাগজনের জন্য বাহকের প্রয়োজন হয়? স্যার অটোগ্যামি মানে কি? অটোগ্যামি মানে স্যার এটা হচ্ছে একটা গাছ, এটা হচ্ছে একটা গাছ, এটা হচ্ছে দুটো ফুল, এতে গাছে আছে কিন্তু স্যার দুটো ফুল, এটা একটা ফুল, এটা আরেকটা ফুল, ঠিক আছে। স্যার যদি পরাগযোগ এরকম হয়, এই ফুলেরই এটা এই ফুলের পরাগ গিয়ে এই ফুলেই পড়ছে, ঠিক আছে, একে বলা হয় অটোগ্যামি, ঠিক আছে। অটোগ্যামিতে কি হয় স্যার, না একটা গাছেরই দুটো ফুলের, একটা গাছেরই একটা ফুলের মধ্যেই হচ্ছে, ফলে কি হচ্ছে না একই মানে একই জিন হচ্ছে, একই সবকিছু হচ্ছে। কিন্তু বাবু দেখো এই ফুলের জিন আর এই ফুলের জিন একই হবে, ঠিক আছে। যদি এই ফুলের পরাগরেণু গিয়ে এই ফুলে পড়ে, তাই কি বলবো স্যার গেইটেনোগ্যামি, তাকে কি বলবো গেইটেনোগ্যামি। হতে পারে এটা অটোগ্যামি নয় কিন্তু অটোগ্যামিরই মতো খানিকটা, ঠিক আছে, মানে একই কন্ডিশন হচ্ছে, একই কন্ডিশন হচ্ছে। হ্যাঁ, নিজের না হয়ে ওই মানে নিজের ভাইয়ের সাথে, মানে নিজের ভাই বা বোন, মানে এরকম কেস হচ্ছে, মানে একই গাছে দুটো ফুল, আমি অন্য কোনো মিনিং করতে চাইছি না, ঠিক আছে, এরকম ব্যাপারটা হচ্ছে, তখন তাকে আমরা কি বলি, তাকে বলি গেইটেনোগ্যামি। কি বলি? গেইটেনোগ্যামি, ঠিক আছে, একে বলা হয় গেইটেনোগ্যামি, ঠিক আছে। ডান ডান ডান। চলো নেক্সট। ভারতের গর্ভনিরোধক, আচ্ছা ভারতের গর্ভনিরোধকের সব থেকে বেশি গ্রহণযোগ্য হচ্ছে আইইউডিএস, একদম ঠিক। আচ্ছা, পুরুষদের স্থায়ী বন্ধ্যাত্বকরণ পদ্ধতি বলা হয় ভ্যাসেকটমি, একদম, পুরুষদের ভাস ডিফারেন্সকে কেটে দেওয়া হয়। স্যার এটা হচ্ছে স্কোটাম, ঠিক আছে, এটা হচ্ছে স্কোটাম। স্যার এটা হচ্ছে ডিম্বাণু, এই আমাদের কি স্যার সরি, এটা হচ্ছে শুক্রাশয়, শুক্রাশয়ের এটা কি স্যার শুক্রাশয়, শুক্রাশয়ের থেকে এখানে যেই নালীটা বেরিয়ে গেছে এটা হচ্ছে ভাস ডিফারেন্স। এই ভাস ডিফারেন্সকে কেটে দেওয়া হয়, কেটে দিয়ে কি করা হয় স্যার, ভাস ডিফারেন্সকে কেটে দিলে এখানে কি হয় না শুক্রাণু আর পৌঁছাতে পারে না, শুক্রাণু আর যেতে পারে না, একে বলা হয় কি স্যার ভাস ডিফারেন্সকে কাটা হয় বলে একে বলা হয় ভ্যাসেকটমি। আর মেয়েদের ক্ষেত্রে কি হয় টিউবেকটমি, ঠিক আছে, ফ্যালোপিয়ান টিউবকে কেটে দেওয়া হয়, ওই জন্য বলা হয় টিউবেকটমি। ওকে ডান। চলো, তার মানে এক ঠিক দুই, আচ্ছা কি আছে, হ্যাঁ এ বি দুটোই ঠিক, এটাও ঠিক হলো, এটাও ঠিক হলো, এ বি দুটোই ঠিক, কিন্তু সঠিক ব্যাখ্যা নয়, অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট। সিফিলিস রোগ সৃষ্টিকারী প্যাথোজেনটির নাম কি? ট্রাইপোনিমা প্যালিডাম, এটা হবে সঠিক উত্তর। ওকে, আচ্ছা এটা হচ্ছে আমাদের গনেরিয়া, এটা হচ্ছে আমাদের গনেরিয়া, এটা তো অনেক সহজ করে দিয়েছে, এখানে দেখো না অলরেডি লেখা আছে গনেরিয়া, ঠিক আছে। আচ্ছা এখানে ক্লামাইডিয়াসিস রোগ সৃষ্টি করে। ওকে, আর এটা হচ্ছে ট্রাইকোমোনিয়েসিস, ঠিক আছে, ট্রাইকোমোনিয়েসিস এই রোগগুলো সৃষ্টি করে। ওকে চলো নেক্সট হচ্ছে কি বলেছে, স্ত্রী জননালীতে শুক্রাণু সক্রিয়তা বৃদ্ধির ঘটনাকে কি বলা হয়? ক্যাপাসিটেশন। কি হয় স্যার? এটা হচ্ছে একটা শুক্রাণু, এটা হচ্ছে একটা শুক্রাণু। ওকে, এটা হচ্ছে শুক্রাণু, শুক্রাণুর মাথার উপরে কি থাকে স্যার? গ্লাইকোপ্রোটিন আর কোলেস্টেরল, ঠিক আছে, কোলেস্টেরল। এ যখন ইনঅ্যাক্টিভ, এ অতটাও কাজ করতে পারছে না, যখন এই গ্লাইকোপ্রোটিন গুলো কি হবে স্যার? রিঅ্যারেঞ্জ হয়ে যায়, এই গ্লাইকোপ্রোটিন গুলো রিঅ্যারেঞ্জ হয়ে যায়, বা বলতে পারো রিঅ্যারেঞ্জ হয়ে যাওয়াটাই বেটার, ঠিক আছে, রিঅ্যারেঞ্জ হয়ে যায়। এবং গ্লাইকোপ্রোটিন গুলো যখন এর উপরে রিঅ্যারেঞ্জ হয়ে যায় তখন কি হয়? ওই অ্যাক্টিভ হয়ে যায়, ভেতরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ঢোকে, প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ঢোকে, ক্যালসিয়াম আয়ন ঢোকে, ঠিক আছে, প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আয়ন ঢুকে, এবং কি হয় না ওর গতি অনেক বেড়ে যায়, ওর ক্ষমতা অনেক বেড়ে যায়। বোঝা গেল? বোঝা গেল? একদম দারুণভাবে ছোটাবেড়া করে, এটা হচ্ছে ক্যাপাসিটেশন, একে বলা হয় ক্যাপাসিটেশন। ওকে চলো নেক্সট। নেক্সট হচ্ছে অ্যামনিওসিনথেসিস পদ্ধতি কেন ব্যবহার করা হয়? অ্যামনিওসিনথেসিসটা কি বলতো? অ্যামনিওটিক ফ্লুইড নিয়ে পরীক্ষা করা হয়। ওখানে ওই পরীক্ষার মাধ্যমে দেখা যেত আগে, মানে আগে এখনো দেখা যাবে দেখা গেলেই, কিন্তু ওটা সরকারিভাবে বন্ধ করা আছে। কি না স্যার, ছেলে আছে না মেয়ে আছে, ঠিক আছে, ছেলে ভ্রূণ নাকি মেয়ে ভ্রূণ সেটা দেখা যেত। হ্যাঁ, একে বলা হয় অ্যামনিওসিনথেসিস, ঠিক আছে। এবং ওটা অ্যাকচুয়ালি ওটার জন্য তৈরি হয়নি, ওটা দেখা হয়েছে, ওটা তৈরি হয়েছিল কিসের জন্য? ছেলে মেয়ে দেখার জন্য নয়। আগেকার কি হতো, সে ছেলে মেয়ে দেখতো, যদি মেয়ে হতো ভ্রূণ হত্যা করে দিত, ঠিক আছে। এই অ্যামনিওসিনথেসিস অ্যাকচুয়ালি করা হয়েছিল কিসের জন্য? যাতে ভ্রূণের রোগ নির্ণয় করা যায়, সেটার জন্য। বোঝা গেল? ওটার জন্য নয়, ওই ছেলে মেয়ে দেখার জন্য নয়, ভ্রূণের রোগ নির্ণয়ের জন্য এটা তৈরি করা হয়েছিল, যে কোনো রোগ আছে কিনা। আচ্ছা, নিষেককালে গুপ্তবীজী উদ্ভিদের পরাগনালী ডিম্বমূল দিয়ে প্রবেশ করলে তাকে কি বলা হয়? স্যার
অটোগ্যামি তো তোমরা জানো, একই একই ফুলের মধ্যে যখন হয় পরাগযোগ তাকে বলা হয় অটোগ্যামি। স্যার পোরোগ্যামি, পোরোগ্যামি মানে কি স্যার? ডিম্বগ্রন্থ দিয়ে যখন কে প্রবেশ করে? স্যার ডিম্বগ্রন্থ দিয়ে যখন পরাগনালী প্রবেশ করে। স্যার এটা হচ্ছে ডিম্বগ্রন্থ, এটা হচ্ছে ডিম্বগ্রন্থ। এখান দিয়েই যখন ডাইরেক্ট পরাগনালী প্রবেশ করছে তাকে বলবো কি স্যার? একে বলবো পুরোগামী। স্যার যদি চেলাজাল এন্ডের পিছন দিক দিয়ে, ঠিক আছে, যদি চেলাজাল এন্ড দিয়ে প্রবেশ করে তাকে বলবো চেলাজোগামী। যদি চেলাজাল এন্ড দিয়ে প্রবেশ করে তাকে কি বলবো স্যার? চেলাজোগামী। ঠিক আছে, যদি চেলাজাল এন্ড দিয়ে প্রবেশ করে কেমন স্যার? যদি এরকম গল্পটা হয়, যদি এরকম গল্পটা হয়, ঠিক আছে, এরকম আমাদের চেলাজাল এন্ড দিয়ে প্রবেশ করছে, হ্যাঁ, যদি এরকম গল্পটা হয় চেলাজাল এন্ড দিয়ে প্রবেশ করলো, দিয়ে উপর দিয়ে ঢুকতে হবে ওভারঅল, ঠিক আছে, চেলাজাল এন্ড দিয়ে মেন প্রবেশ করছে তাকে বলা হয় চেলাজোগামী। ঠিক আছে, যদি মেসোগ্যামী মানে সাইড দিয়ে প্রবেশ করে, যদি সাইড দিয়ে প্রবেশ করে তাকে বলবো মেসোগ্যামী। কেমন ব্যাপারটা হবে? সাইড দিয়ে যদি প্রবেশ করে যায় তাকে বলবো মেসোগ্যামী। ঠিক আছে, যদি এরকম গল্পটা হয়, ঠিক আছে, এরকম গল্পটা হয়, এরকম গল্পটা হয় তাকে বলবো মেসোগ্যামী। ঠিক আছে স্যার, এখানে কি বলেছে? ডিম্বক মূল বা চেলাজাল এন্ড দিয়ে প্রবেশ করবে, তাহলে কি বলবো স্যার? চেলাজোগামী। ঠিক দাও, নাম্বার নাও। ঠিক আছে, চেলাজোগামী ঠিক চিহ্ন দাও, নাম্বার দাও। চলো নেক্সট। নেক্সট হচ্ছে প্রদত্ত বিবৃতিগুলোর মধ্যে সত্য মিথ্যা, সত্যি কথা মিথ্যা কথা। পাখি এবং স্তন্যপায়ী প্রাণীদের অন্তর্নিষেক ঘটে। অন্তর্নিষেক মানে দেহের ভেতরে নিষেক, একদম ঠিক। তুমি মানুষের কথাই ভাবে না, দেহের ভেতরে নিষেক ঘটছে। ঠিক আছে, আচ্ছা, কলোস্ট্রামে অ্যান্টিবডি এবং পুষ্টি পদার্থ থাকে। কলোস্ট্রাম মানে কি? মানুষ যখন সদ্য বাচ্চা হয়, একদম ফার্স্ট যে দুধ, ঠিক আছে, মাতৃদুগ্ধ, সেটা হচ্ছে কলোস্ট্রাম। ঠিক আছে, প্রচুর পরিমাণে অ্যান্টিবডি এবং পুষ্টি পদার্থ থাকে। ওকে, আচ্ছা, নিষেক পদার্থ গঠন, নিষেক পর্দা গঠন পলিস্পার্মি প্রতিরোধ করে। একদম ঠিক। নিষেক পর্দাটা কি স্যার? নিষেক পর্দাটা কি? নিষেক পর্দাটা হচ্ছে এরকম ব্যাপার স্যার, যখন একটা ডিম্বাণু, এটা একটা ডিম্বাণু, ঠিক আছে স্যার, এটা একটা ডিম্বাণু, ঠিক আছে, ডিম্বাণু। এই ডিম্বাণুর ভেতরে স্যার, ডিম্বাণুর ভেতরে দুটো স্তর আছে, ডিম্বাণুতে দুটো স্তর আছে। বাইরেটাকে বলা হয় জোনা পেলিসুডা, জোনা পেলিসুডা, ঠিক আছে, ভেতরটা আমাদের কোষ পর্দা নরমাল। ঠিক আছে, এইবারে স্যার এখানে শুক্রাণু প্রবেশ করলো, শুক্রাণু এসে উঁকি মারছে, শুক্রাণু এসে উঁকি মারছে। শুক্রাণু কি ঢুকিয়ে দেবে ওর ভেতরে? স্যার শুক্রাণু ওর নিউক্লিয়াসটাকে ঢুকিয়ে দেবে। ঠিক আছে, এখানে কি আছে স্যার? এখানে আছে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে প্রচুর পরিমাণে কি হবে না স্যার? ক্যালসিয়াম বেরিয়ে আসবে। ক্যালসিয়াম বেরিয়ে এসে কি করবে? এখানে অনেক ছোট 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 এরকম এরকম ছোট 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 থলি থাকে, এরকম ছোট 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 থলি থাকে। ঠিক আছে, এতে কি থাকে স্যার? কর্টিক্যাল গ্রানিউল। এগুলোকে কি বলা হয়? কর্টিক্যাল গ্রানিউল। এগুলো কি করবে? এই এই আমাদের এর ফলে, ঠিক আছে, ক্যালসিয়াম বেরিয়ে আসার ফলে, ওখান থেকে যখন প্রচুর পরিমাণে ক্যালসিয়াম বেরিয়ে আসে, একদম ওদেরকে ঠিলে কি করে না, এখানে ওরা জিনিসপত্রগুলোকে ফাটিয়ে এর ভেতরে ভরে দেয়। এটা হচ্ছে ভার্টিলাইন স্পেস। এই জায়গাটার নাম কি স্যার? ভার্টিলাইন স্পেস। এই ভার্টিলাইন স্পেসে একটা মানে কি বলো, একটা পর্দা তৈরি করে দেয়। একে বলা হয় কি স্যার? একে বলা হয় নিষেক পর্দা। একে পলিস্পার্মি, যাতে অন্য স্পার্ম না আসতে পারে, অন্য স্পার্ম যাতে না আসতে পারে সেটা দেখাশোনা করে স্যার কে? না ওই স্তরটা। ঠিক আছে, বোঝা গেল? ইয়েস অর নো? ইয়েস। ঠিক আছে, চলো, তার মানে কি করে স্যার? পলিস্পার্মি প্রতিরোধ করে। ওকে, চলো নেক্সট। আচ্ছা, এটা হয়ে গেল। কি হলো এটা? এটা ঠিক হয়ে। আচ্ছা, নিষেকের 6 থেকে 7 দিন পরে জরায়ুর কণ্ঠ, বাবু জরায়ুর কণ্ঠ কোনটা? সার্ভিক্স অঞ্চল। তার মানে কণ্ঠে তো রোপণ হয় না, এন্ডোমেট্রিয়ামে রোপণ হয়। ঠিক আছে, তার মানে 1, 2, 3 ঠিক এবং 4 মিথ্যা, অপশন ডি কারেক্ট অ্যান্সার। সেন্ট্রাল ডগমা সজ্জাক্রম। বাবু ডিএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে, ঠিক আছে, ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে, আরএনএ থেকে আবার ডিএনএ তৈরি হচ্ছে। এটা হচ্ছে ট্রান্সক্রিপশন, এটা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন। ঠিক আছে, আরএনএ থেকে প্রোটিন ট্রান্সলেশন হচ্ছে, একদম ঠিক, অপশনে। আচ্ছা, পেডিগ্রি দেখো, এই পেডিগ্রিটা দেখেই বোঝা যাচ্ছে যে একদম দারুণ পেডিগ্রি, দেখলেই বুঝতে পারবে তুমি। দেখো এখানে, দেখো মেয়ে আক্রান্ত ছেলে আক্রান্ত। ঠিক আছে, মেয়ে আক্রান্ত ছেলে আক্রান্ত। যদি খুব ভালো করে জানো, এই কনসেপ্ট যদি তোমার মাথায় কখনো ঢুকে যায়, আমি জানি এরপরে ঢুকে যাবে, যদি ঢুকে যায় একবার, আমি বলছি তুমি এখানে কোনো আর কিছু ভুল করবে না, কোনোদিন কোনো কিছু ভুল করবে না। এক্স এক্স এটা মা,
এটা হচ্ছে বাবা এক্স ওয়াই। একটা মেয়ে কখন জন্মাবে? যখন একটা মেয়ে কখন জন্মাবে, বাবার থেকে একটা এক্স, মায়ের থেকে একটা এক্স যখন আসবে, ঠিক আছে, তখন একটা মেয়ে জন্মাবে। ছেলে কখন জন্মাবে? যখন মায়ের থেকে একটা এক্স এবং বাবার থেকে ওয়াই আসবে। তার মানে খুব ভালো করে লক্ষ্য করো, একটা ছেলে এক্স সবসময় কার কাছ থেকে পায়? মায়ের কাছ থেকে। এক্স সবসময় কার কাছ থেকে পায়? মায়ের কাছ থেকে। একটা মেয়ে একটা বাবার কাছ থেকে পায়, একটা মায়ের কাছ থেকে পায়, ঠিক আছে। এবারে বলছে মেয়েটা আক্রান্ত, এটা আক্রান্ত মানে দুটো এক্সই গন্ডগোলা, দুটো এক্সই গন্ডগোলা। তার মানে স্যার মায়ের একটা এক্স গন্ডগোলা আছে, তবে তো বউয়ের কাছে এসছে, তাই না? তবে না এসছে, এই এক্সটা গন্ডগোলা আছে মানে এখানে এসছে, এখানে এসে গন্ডগোল করছে, ঠিক আছে। আর বাবা তো অটোমেটিক এখানে লেখাই আছে যে বাবা হচ্ছে আক্রান্ত, বাবার এক্স তো গন্ডগোলা আছে, দুটো গন্ডগোলা এক্স এসছে মানে তবেই মেয়ে গন্ডগোলা হয়েছে, বুঝতে পারছো? মানে গন্ডগোলা মানে এখানে আক্রান্ত হয়েছে। তার মানে স্যার আমি বুঝতে পারলাম যে এই যে মা এর একটা এক্স ক্রোমোজোমে কি আছে স্যার? গন্ডগোল আছে, ঠিক আছে। তার মানে স্যার মা হচ্ছে হেটেরোজাইগাস, মা হচ্ছে হেটেরোজাইগাস। ব্যাস, দারুণভাবে বুঝতে পেরে গেছো আশা করছি। চলো নেক্সট, ল্যাক অপেরনের সাংগঠনিক জিনের উপাদানগুলি। যারা যারা এখনো পর্যন্ত লাইক করোনি ঝটপট করে লাইক করে দাও, আর যারা সাবস্ক্রাইব করোনি করে দাও। একদম দারুণভাবে প্রত্যেকটা কনসেপ্ট আমি এইভাবেই ক্লিয়ার করব, ঠিক আছে, একদম দারুণভাবে ক্লিয়ার হবে। ল্যাক অপেরনের সাংগঠনিক জিন কে কে হবে স্যার? ল্যাক জেড, ল্যাক ওয়াই, ল্যাক এ। তোমাদেরকে বারবার বলেছিলাম ব্যাচে, বাবু এটা পড়বে এটা পড়বে এটা পড়বে, দেখো এই টাইপের কোশ্চেনে কিন্তু বারবার আসবে, ঠিক আছে। ল্যাক জেড, ল্যাক ওয়াই, ল্যাক এ। আচ্ছা, উপযুক্তি, একাধিক জেনেটিক কোড একটি অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করতে পারে। হ্যাঁ, করতেই পারে, একাধিক জেনেটিক কোড একটা অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করতেই পারে। স্যার কোডন ডিজেনারেট এবং অ্যাম্বিগুয়াস না, কোডন ডিজেনারেট ঠিক আছে, অ্যাম্বিগুয়াস নয়, অ্যানঅ্যাম্বিগুয়াস। কি হয় স্যার? অ্যানঅ্যাম্বিগুয়াস বা নন অ্যাম্বিগুয়াস হয়, ঠিক আছে। তাহলে এটা ভুল, তার মানে এক ঠিক দু ভুল, এ সঠিক কিন্তু আর সঠিক নয়। চলো নেক্সট, যদি ট্রান্সক্রিপশন এককে ডিএনএ কোডিং তন্ত্রীর ব্যাস এটা। আচ্ছা দেখো বাবা, খুব ভালো করে দেখো, মাথা এখানে কিন্তু খুব ভালো করে লক্ষ্য করবে, এখানে কোডিং সেন্স লেখা আছে, কোডিং তন্ত্রী লেখা আছে, কিন্তু খুব ভালো করে লক্ষ্য করবে, একদম ভুল করবে না। এখানে কোডিং তন্ত্রী লেখা আছে, কোডিং তন্ত্রী মানে যেটাকে ডিএনএ কোড করে না, যেটা হচ্ছে মানে যেটাকে পড়তে পারে না, আরএনএ পলিমারেজ যেটাকে পড়তে পারে না। আরএনএ পলিমারেজ কাকে পড়তে পারে? নন কোডিং কে পড়তে পারে, ঠিক আছে। আর কোডিং এর অপোজিট থাকে নন কোডিং, ঠিক আছে। 5 প্রাইম থেকে 3 প্রাইম কে আছে, 5 প্রাইম থেকে এ টি জি এ এ টি জি, ঠিক আছে। এটা হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইম কি আছে স্যার? কোডিং সেন্স। ও পড়বে কাকে? নন কোডিং কে, মানে 3 প্রাইম থেকে 5 প্রাইম কে পড়বে, মানে এর অপোজিটটাকে পড়বে। অপোজিট কি হবে? 3 প্রাইম থেকে 5 প্রাইম একে পড়বে। এটা কি হবে? এ টি টি এ জি সি এ টি এ টি 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 এ জি সি, ঠিক আছে। এটি এটি জি সি এটি 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 জি সি, হ্যাঁ ঠিক আছে স্যার। এটাকে পড়বে ও 3 থেকে 5 পড়বে, 5 থেকে 3 তৈরি করে দেবে, ঠিক আছে। 5 থেকে 3 তৈরি করবে, 5 থেকে 3 তৈরি করবে। কি তৈরি হবে? টি এর জায়গায় দেখো খুব ভালো করে জানো তোমরা, এ এর সাথে ইউ, ঠিক আছে, ঠিক আছে। আর টি এর সাথে সি, সরি জি এর সাথে সি, জি এর সাথে আমার সি হবে, ঠিক আছে। এ এর জায়গায় ইউ, জি এর জায়গায় সি, আর টি এর জায়গায় এ হবে, টি এর জায়গায় কিন্তু এ হবে, ঠিক আছে। বোঝা গেল? টি এর জায়গায় কিন্তু এ হবে, এটা মাথায় রাখবো, ঠিক আছে। আবার ইউ এর জায়গায় এ হবে, ইউ এর ইউ তো ওখানে থাকবে না, ঠিক আছে। টি এর জায়গায় কিন্তু এ হবে, তাহলে কি আছে? টি এর জায়গায় এ, এর জায়গায় ইউ, সি এর জায়গায় কি হবে? সি এর জায়গায় জি, ঠিক আছে। টি এর জায়গায় এ, টি এর জায়গায় এ, এর জায়গায় কি হবে স্যার? এর জায়গায় হবে ইউ, সি এর জায়গায় কি হবে? সি এর জায়গায় জি। দেখো কোথায় আছে? এ ইউ জি এ এ ইউ জি। আচ্ছা কি আছে স্যার? এ ইউ জি এ এ ইউ জি, অপশন বি। অপশন বি তে আছে এ ইউ জি এ এ ইউ জি, এটা হবে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। অপশন বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে চলো নেক্সট। নেক্সট কি বলেছে? দ্বিতন্ত্রী ডিএনএ অণুতে পিউরিন বেস হাইড্রোজেন বন্ধন দ্বারা সর্বদা পিরিমিডিন বেসের সাথে যুক্ত থাকে। পিউরিন বেস সবসময় পিরিমিডিন দ্বারা যুক্ত থাকে, ঠিক আছে। কেন? হোয়াই? দেখো পিউরিনের জেনারেল স্ট্রাকচার কি হয় স্যার? পিউরিন পিরিমিডিন। পিউরিন হচ্ছে ছোট,
পিউরিন হচ্ছে ছোট, ওই জন্য ওর স্ট্রাকচার বড় হয়। কেমন হয় স্যার? পিউরিন হচ্ছে এরকম সি এন সি এন সি সি ডবল বন্ড ডবল বন্ড ডবল বন্ড, ঠিক আছে, সি এন সি এন সি, ঠিক আছে, ওকে। এটা কার স্ট্রাকচার স্যার? এটা হচ্ছে পিউরিন। পিরমিডিনের স্ট্রাকচার কেমন স্যার? সি এন সি এন সি সি ডবল বন্ড ডবল বন্ড ডবল বন্ড, এটা হচ্ছে পিরিমিডিনের স্ট্রাকচার। সবসময় ডবল রিং এর সাথে সিঙ্গেল রিং আসে, তার ফলে কি হয়? সবসময় ডবল রিং এর সাথে সিঙ্গেল রিং আসার ফলে একদম ওটার যে প্রস্থ সেটা একদম ঠিকঠাক থাকে, ঠিক আছে, একদম প্রস্থ বা ব্যাস একদম ঠিকঠাক থাকে, একদম দারুণভাবে একদম সমান হয়ে থাকে। যদি যদি ধরো দুটো পিউরিন হয়ে গেছে, দুটো পিরিমিডিন হয়ে গেছে, সেক্ষেত্রে কি হবে না এরকম এরকম মোটা সরু হবে, ঠিক আছে। ফলে কি হচ্ছে স্যার? তাহলে সঠিক কি হবে? সঠিক উত্তর হবে ডিএনএ অণু দৈর্ঘ্য বরাবর সর্বদা এক ব্যাস থাকে। আচ্ছা, মানুষের বিবর্তনের পর্যায়ক্রমিক তোমাদেরকে আগের দিন বলেছিলাম স্যার বিবর্তনের পর্যায়ক্রমিক কিভাবে হয়, কিভাবে আমরা মনে রাখবো স্যার? পরপর অনেকগুলো নাম আছে স্যার। ডক্টর রাম মানে ড্রায়োপিথাকাস রামাপিথেকাস, ড্রায়োপিথাকাস রামাপিথেকাস এখানে কোনোটাই নেই, ঠিক আছে। তারপরে কোথায় গেছে? ডক্টর রাম অস্ট্রেলিয়া গেছে, অস্ট্রালোপিথেকাস, সবার আগে অস্ট্রালোপিথেকাস হবে এখানে। এখন হচ্ছে 4 দিয়ে শুরু হবে, 4 দিয়ে শুরু যার সেটাই হবে ঠিক, এটাই হবে। দেখো ড্রায়োপিথেকাস রামাপিথেকাস অস্ট্রালোপিথেকাস, ডক্টর রাম অস্ট্রেলিয়া গেছে, অস্ট্রেলিয়া গিয়ে ভালো একটা হ্যাবিট তৈরি করছে, হোমো হ্যাবিলিস আছে 4-এর পরে 3, এই তো পাওয়া গেছে 4-3, ঠিক আছে। হোমো হ্যাবিলিস ভালো একটা হ্যাবিট তৈরি হয়েছে। কি হ্যাবিট? সবসময় ইরেক্ট হয়ে হাঁটা, সবসময় একদম সজ্জা হয়ে হাঁটা, ইরেক্ট হয়ে হাঁটা। হোমো ইরেক্টাস 2, ঠিক আছে, হোমো ইরেক্টাস। কেন কেন আর দুটো নাম মনে করিয়ে দিই। হোমো ইরেক্টাস সবসময় ইরেক্ট হয়ে হাঁটা, সোজা হয়ে হাঁটা। আচ্ছা কেন ও সোজা হয়ে হাঁটে? কারণ ওর আন্ডারে থাকা, ওর আন্ডারে মানে আন্ডারে কোথায় আছে তোমরা খুঁজে নাও। আন্ডারে থাকা, আন্ডার মানে নি আন্ডারথাল, এরপরে হবে নি আন্ডারথাল, ঠিক আছে। ওর আন্ডারে থাকা ক্রো মানে কাক, ঠিক আছে, ক্রো ম্যাগনান, ঠিক আছে, ওকে সবসময় সুরসুরি দেয়। বুঝতে পেরেছো গল্প? হ্যাঁ, এরকমই ট্রিক আমি ব্যবহার করি, ঠিক আছে। এই ট্রিক তুমি কোথাও পাবে না, এই বিশ্বজগতে তুমি কোথাও পাবে না, শুধুমাত্র এই মাস্টারের কাছে পাবে, ঠিক আছে। তাহলে তারপরে হোমোস্যাপিয়ান সবার লাস্ট হবে, সেটা তো তোমরা জানো। তাহলে এটা হবে সঠিক উত্তর। চলো নেক্সট। মানুষের গাত্রপূর্ণ পলিজেনিক উত্তরাধিকার স্যার, পলিজেনিক উত্তরাধিকার কি? পলিজেনিক উত্তরাধিকার হচ্ছে এরকম জিন যারা হচ্ছে অ্যালিল নয় একে অপরে, এরকম জিনরা একসাথে যখন একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তাকে বলা হয় পলিজেনিক উত্তরাধিকার, ঠিক আছে। যেটা আমরা পরেরটাতেই লেখা আছে নন অ্যালিলিক জিন একটি বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে, তার হবে এটা। অ্যাসারশন রিজনিং উভয়ই ঠিক এবং এর সঠিক ব্যাখ্যা। ওকে নেক্সট। এটা তো আমরা দেখতেই পাচ্ছি স্পষ্ট হার্ডি-উইনবার্গ নীতি, ঠিক আছে, যেটা তোমাদেরকে এখান থেকে আমরা প্রচুর অঙ্ক প্র্যাকটিস করিয়েছিলাম, ঠিক আছে, দারুণভাবে প্র্যাকটিস করিয়েছিলাম। কিন্তু এগুলো তো বাচ্চা প্রশ্ন তোমাদের কাছে, আমি জানি যারা ব্যাচে পড়ছো তারা জানো এগুলো হচ্ছে বাচ্চা প্রশ্ন। এখান থেকে আমরা প্রচুর অঙ্ক প্র্যাকটিস করে নিয়েছি, প্রচুর অঙ্ক প্র্যাকটিস করেছি, ঠিক আছে, যত ধরনের অঙ্ক হতে পারে সবকে প্র্যাকটিস করে দিয়েছি, ঠিক আছে। এই সমীকরণটির নিচে কোনটি নির্দেশ করে স্যার? কোনটি? পপুলেশন জেনেটিক্সকে নির্দেশ করে, ঠিক আছে। আচ্ছা, প্রদত্ত কোনটি অভিসারী এবং অপসারী বিবর্তনের সঠিক উদাহরণ? অভিসারী মানে কি স্যার? অভিসারী মানে বিভিন্ন জায়গা থেকে এক জায়গায় আসবে। পাখির ডানা, বাদুড়ের ডানা, ঠিক আছে, পতঙ্গের ডানা, সবারই ডানা নিয়ে কোথায় আকাশে উড়ে গেছে। স্যার অপসারী মানে এক জায়গা থেকে ছড়িয়ে যাবে, এটা হচ্ছে অপসারণ হয়ে যাবে, এটা হচ্ছে অপসারী, একদম ছড়িয়ে যাচ্ছে। মানুষ হাত দিয়ে কি করছে? এই কথা বলছে, আমি লিখছি, মানে আমি লিখছি, কথা বলি না, হাত দিয়ে কথা বলে নাকি, ঠিক আছে, আমি লিখছি, কেউ অন্য কাজ করে, সবাই অনেক কাজ করে, ঠিক আছে, হাত দিয়ে। আবার পাখির ডানা, পাখির অগ্রপথ ডানায় রূপান্তরিত হয়ে গেছে, ঠিক আছে, সেটাও ঘটনা একই। তার মানে এক জায়গা থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে, ঠিক আছে, এটা হচ্ছে অপসারী। তাহলে অভিসারী কি হবে স্যার? অক্টোপাস এবং স্তন্যপায়ী চোখ, ঠিক আছে, দুটোই দেখতে সাহায্য করে কিন্তু দুজনের গঠন আলাদা বস, ঠিক আছে। আর অপসারী কি হবে? ভার্টিব্রেটের অগ্রপদের অস্থি কাঠামো, ঠিক আছে, অপশন এ হবে সঠিক উত্তর। চলো নেক্সট। ট্রান্সলেশন প্রক্রিয়া নিচের কোন উপাদানটি প্রয়োজন হয়? ট্রান্সলেশন মানে কি স্যার? ট্রান্সলেশন মানে আরএনএ থেকে আমার কি তৈরি হবে? প্রোটিন তৈরি হবে। এখানে কি কাজে লাগবে স্যার? সবার প্রথমে একটা বই লাগবে, যেটা দেখে দেখে আমরা কি করব না কোড পড়বো, ঠিক আছে। এর নাম কি? এখানে কোড আছে 3টি করে, এর 3টে করে কোড আছে, হ্যাঁ কোড আছে, যেটার নাম কি স্যার? যার নাম হচ্ছে এমআরএনএ। এর নাম কি স্যার? এমআরএনএ, ঠিক আছে। একে কে দেখবে?
একে দেখবে একজন, তার নাম হচ্ছে টিআরএনএ। সে কেমন দেখতে? সে এরকম দেখতে, টিআরএনএ এর নাম, ঠিক আছে। এ দেখবে আচ্ছা, ঠিক আছে, আচ্ছা বোঝা গেল, ঠিক আছে। আচ্ছা AUG আছে, ওকে চলো মিথিওনিনকে ধরে আনো। ও এক হাতে করে কাকে ধরে আনবে? মিথিওনিনকে ধরে আনবে। কি আছে এখানে? মিথিওনিন, ঠিক আছে। মিথিওনিনকে নিয়ে এসে এখানে বোস করাবে, ঠিক আছে। টিআরএনএ রাখবে। স্যার একটা মিথিওনিন নিল, অন্য আরেকটা টিআরএনএ অন্য আরেকজনকে আনবে, অন্য অ্যামাইনো অ্যাসিডকে আনবে। এভাবে অ্যামাইনো অ্যাসিডগুলোকে জোড়া লাগাবে কে? স্যার রাইবোজোম। কে লাগাবে? রাইবোজোম, ঠিক আছে। রাইবোজোম কে তৈরি করে? স্যার আরআরএনএ। রাইবোজোম কে তৈরি করে? স্যার আরআরএনএ, রাইবোজোমাল আরএনএ। তাহলে কাকে কাকে লাগছে স্যার? এমআরএনএ, আরআরএনএ, টিআরএনএ এবং অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে। তার মানে সবকটি হবে সঠিক উত্তর, সবকটি। আচ্ছা নেক্সট, পলিজোম কি? পলিজোম হচ্ছে তন্ত্রীতে আবদ্ধ সারিবদ্ধ কতগুলি রাইবোজোম। একটা এমআরএনএ এর উপরে অনেকগুলো রাইবোজোম যখন এক হয়ে যায়, অনেকগুলো রাইবোজোম যখন অ্যাড হয়ে যায়, তাকে বলা হয় পলিজোম, ঠিক আছে। আচ্ছা, নিম্নে প্রদত্ত চিত্রে ক্রোমোজোমীয় মিউটেশন দেখানো আছে। এটা কি ধরনের মিউটেশন? দেখো খুব ভালো করে দেখো। বি উপরে ছিল, সি নিচে ছিল, ওটা উল্টে গেছে, মানে ইনভার্স হয়ে গেছে, বলা হয় ইনভার্সন। এবারে যদি মাঝে সেন্ট্রোমিয়ার থাকে তাকে বলবো পেরিসেন্ট্রিক, যদি সেন্ট্রোমিয়ার না থাকে তাকে বলবো প্যারাসেন্ট্রিক। স্যার মাঝখানে সেন্ট্রোমিয়ার আছে বলে একে বলা হয় পেরিসেন্ট্রিক ইনভার্সন, অপশন বি কারেক্ট অ্যান্সার। একে কি বলবো স্যার? পেরিসেন্ট্রিক ইনভার্সন, অপশন বি কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট, ইন্ডাস্ট্রিয়াল ম্যানালিজম হলো এক প্রকারের নির্দেশিত নির্বাচন। স্যার নির্দেশিত নির্বাচনটা কেমন? স্যার এটা হচ্ছে অরিজিনাল পপুলেশন। কি হয়েছে না, প্রকৃতি একজনকেই সিলেক্ট করছে, এক ধরনের জীবকেই সিলেক্ট করছে, একে বলা হয় নির্দেশিত নির্বাচন, ঠিক আছে। যেমন ইন্ডাস্ট্রিয়াল ম্যানালিজম, যখন ইংল্যান্ডে কলকারখানা ছিল না, শিল্প বিপ্লব ছিল না, তখন কি হতো না, গাছে লাইকেন থাকতো, এবং লাইকেনের রং কিসের? সাদা। দু ধরনের মদ ছিল, একটা হচ্ছে সাদা মদ আর একটা হচ্ছে আমার কালো মদ। সাদা মদগুলো যখন লাইকেনের উপর বসতে থাকতো, পাখিরা দেখতে পেতো না ওদের, পাখিরা ওদেরকে দেখতে পেতো না, ফলে ওরা কি হতো না পপুলেশনে বাড়তো। আর কালো মদগুলো যেখানেই বসতো ওদেরকে পাখিরা ধরে খেয়ে নিত, ঠিক আছে। ওটা হচ্ছে তখন সাদা মদেরকে প্রকৃতি সাহায্য করছিল। যখন আমার ইন্ডাস্ট্রি এসে গেল, মানে যখন শিল্প বিপ্লব হয়ে গেল, তখন কি হবে? তখন গাছের রং কালো হয়ে গেছে, তখন লাইকেন মানে ফুলটুসি, ঠিক আছে। ও বেটা যেখানে দূষণ থাকবে ও থাকবে না, ঠিক আছে। তো লাইকেন হাওয়া দিয়ে দিয়েছে, লাইকেন হাওয়া দিয়ে দেওয়ার ফলে কি হয়ে গেছে না স্যার, গাছের রং সব কালো হয়ে গেছে, ফলে কালো মদরা ওখানে সুবিধা পেয়ে যাচ্ছে, সাদা মদরা পাখির মানে কবজায় পড়ে যাচ্ছে, ঠিক আছে। পাখিরা ওদেরকে ধরে ধরে খেয়ে নিচ্ছে, মানে কখনো এদেরকে সাহায্য করছে, কখনো এদেরকে সাহায্য, মানে কি স্যার, মানে এক পেশে ভাবে কাজ করছে, একে বলা হয় কি স্যার? একে বলা হয় নির্দেশিত নির্বাচন। স্যার স্থিতিশীল নির্বাচন কোনটা? স্থিতিশীল নির্বাচন হচ্ছে এরকম, এরা হচ্ছে অরিজিনাল পপুলেশন, মাঝের যারা তাদেরকে প্রকৃতি হেল্প করবে, ঠিক আছে। মাঝের যারা তাদেরকে প্রকৃতি হেল্প করবে, মানে একদম খুব কম কেউ হেল্প করবে না, খুব বেশি কেউ হেল্প করবে না। মানে ধরো এমন কিছু শিশু জন্মাচ্ছে যারা একদম কম ওজনের, তাদেরও সমস্যা, যারা খুব বেশি ওজনের শিশু জন্মালো তাদেরও সমস্যা, মাঝের যারা তারা কিন্তু প্রকৃতির টিকে থাকার একদম দারুণ উপযোগী, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি স্যার? স্থিতিশীল নির্বাচন। বিচ্ছিন্ন কারক নির্বাচন কোনটা? স্যার বিচ্ছিন্ন কারক হচ্ছে এটা হচ্ছে অরিজিনাল পপুলেশন। যদি দেখি যে স্যার একদম যারা খুব বেশি তাদেরকে নির্বাচন করছে, আবার যারা খুব কম তাদেরকে মানে খুব বেশি টাকে নির্বাচন করছে, খুব কম টাকে নির্বাচন করছে, কেমন ব্যাপারটা? ধরো ফিঞ্চ পাখি, ডারউইনের ফিঞ্চ পাখির ক্ষেত্রে দেখবে কারো দেখবে বড় ঠোঁট, কারো ছোট ঠোঁট। ধরো কোথাও এক জায়গায় এক ধরনের ফল পাওয়া যাচ্ছে, মানে কোথাও বড় ফলও পাওয়া যাচ্ছে বা ছোট ফল পাওয়া যাচ্ছে। যাদের বড় ঠোঁট তারা বড় ফল খাচ্ছে সহজে, যাদের ছোট ঠোঁট তারা ছোট ফল সহজে খেয়ে নিচ্ছে। কিন্তু যাদের মাঝারি ঠোঁট, না পাচ্ছে বড় ফল খেতে ভালোভাবে, না পাচ্ছে ছোট ফলটাকে ঠিকঠাক করে ধরতে পালিয়ে যাচ্ছে। মাঝারি ঠোঁট তো ছোট ফলের সাপেক্ষে বড় হয়ে যাচ্ছে, আর বড় ফল সাপেক্ষে ছোট হয়ে যাচ্ছে, মানে মাঝখানে, মানে মাঝে রয়ে গেছে। হ্যাঁ দেখবে না মাঝের গুলাই সবকিছু গন্ডগোল হয়ে যায়, মাঝের গুলাই সব থেকে বেশি গন্ডগোল হয়। হ্যাঁ, তো এই মাঝের গল্পটা এরকম, ঠিক আছে। তোমাদেরকে বারবার একটা উদাহরণ দেই এটার ক্ষেত্রে, যে যখন দেখবে ক্লাসের
ক্লাসের দেখবে প্রথম দিকের গুলো সব মানে কোনো না কোনো চাকরি বাকরি পেয়ে গেছে, হ্যাঁ এটা হয় না অনেক সময়, অবশ্যই এটা ব্যতিক্রম আছে, সাধারণত যেটা বলছি প্রথম দিকে যারা আছে ঠিক আছে প্রথম দিকে তারা ভালো চাকরি বাকরি পেয়ে গেছে, লাস্টের দিকে তারা দেখবে ঠিক মানে তারা দেখবে কয়েকদিন পরে রয়্যাল এনফিল্ডে ঘুরে বেড়াচ্ছে, মানে সোনার কাজ রূপোর কাজ মানে মোটামুটি কিছু না কিছু করে নিয়েছে, মাঝের গুলো না পাচ্ছে ওদিকে যেতে না পাচ্ছে এদিকে যেতে, ঠিক আছে এরকম গল্প হয়ে যায়। হ্যাঁ ঠিক আছে চলো চলো, তাহলে এটা কি স্যার, এটা হচ্ছে বিচ্ছিন্ন কারক নির্বাচন, ডিসরাপটিভ যেটা রয়েছে, ঠিক আছে আচ্ছা ওকে ডান। আচ্ছা পিতা মাতার মধ্যে একজন এ ব্লাড গ্রুপ, এ ব্লাড গ্রুপ মানে কি স্যার, এর গ্রুপ হতে পারে আই এ অর I0, দু ধরনের ওর জেনোটাইপ হতে পারে। অপরজন ও ব্লাড গ্রুপ মানে তার অবশ্যই I0, ঠিক আছে। তাদের অপত্রের ব্লাড গ্রুপ কি হবে, অপত্রের ব্লাড গ্রুপ এরকম হতে পারে, দেখো এটা ধরো পিতা এটা ধরো মাতা, ঠিক আছে। যদি যদি আমি এটার ক্ষেত্রে ধরবো, এখানে তো আই এ আছে, এটার ক্ষেত্রে আমি ধরবো না এটাকে, ঠিক আছে। যদি আই এর সাথে আইও আছে তাহলে এ ব্লাড গ্রুপ হবে, যদি আইওর সাথে আইও আছে তাহলে কি হবে, ও ব্লাড গ্রুপ। তাহলে কি হতে পারে স্যার, তাহলে এ আর ও এই দু ধরনের ব্লাড গ্রুপ হতে পারে। ক্লাইনফেল্টার সিনড্রোম যুক্ত ব্যক্তি 44টা অটোজোম প্লাস XXY, অপশন সি। ওকে ঠিক লিখলাম, হ্যাঁ XXY 44টা অটোজোম প্লাস XXY। হ্যাঁ প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে সত্য এবং মিথ্যা শনাক্ত করতে বলেছে, প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে সত্য মিথ্যা কোনগুলো আছে শনাক্ত করতে বলেছে। কি বলেছে, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ে পিতৃত্ব এবং মাতৃত্ব নির্ণয় করা হয়, একদম সত্যি কথা। তারপরে বলেছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ে আবিষ্কার হলেন ক্যালেমুলিস আবিষ্কার করেছিলেন পিসিআর, ঠিক আছে। আর আমাদের ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর আবিষ্কার হলেন অ্যালেক জেফ্রিস, ঠিক আছে। তার মানে এটা ভুল, এক ঠিক দুই ভুল, এক ঠিক দুই মিথ্যা, ঠিক আছে। বিবৃতি এক ঠিক দুই মিথ্যা, এটা হচ্ছে অ্যালেক জেফ্রিস, আছে এ আবিষ্কার করেছিল পিসিআর। চলো নেক্সট, নিউক্লিওজোমের হিস্টোন H1 এর সংযুক্তি মানে কি, ক্রোমাটিড তন্তুতে ডিএনএ অণুর ঘনীভূত অবস্থায় আছে, ঠিক আছে। আচ্ছা নেক্সট, সঠিক পর্যায়ক্রমটি হলো কি হবে স্যার, হ্যাঁ সঠিক পর্যায়ক্রমে কি হবে স্যার, প্যালিওজোইক, মেসোজোইক, সিনোজোইক। বইয়েতে দেখবে উল্টে দেওয়া থাকে, এটা বইয়েতে উল্টে দেওয়া থাকে, যদি পরপর করতে হয় তাহলে প্যালিওজোইক, মেসোজোইক, সিনোজোইক হবে, ঠিক আছে ওকে। এর আগে যদি থাকতো তাহলে প্রোটোজোইক থাকতো, প্রোটোজোইক, প্যালিওজোইক, মেসোজোইক, সিনোজোইক পরপর হয়। হ্যাঁ অনেক সময় এটাও হয়ে যেতে পারে, এটা বইয়ে দেখবে যদি কেউ বই দেখে ডাইরেক্ট করে সেক্ষেত্রে এটা হয়ে যাবে সিনোজোইক মেসোজোইক, মানে বইয়েতে উল্টো দিক থেকে দেওয়া থাকে, মানে নিচ থেকে উপরে পড়ে পড়ে যেতে হয়, ঠিক আছে ওকে ডান। তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। চলো নেক্সট, আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের প্রকরণ সৃষ্টির কারণ কি হবে, প্রকরণ সৃষ্টির কারণ জেনেটিক ড্রিফট হবে, প্রাকৃতিক নির্বাচন হবে, অ্যাডাপটিভ রেডিয়েশন, মানে সবগুলি হবে সঠিক উত্তর। অপশন ডি কারেক্ট অ্যান্সার হবে, অপশন ডি আমার কারেক্ট অ্যান্সার হবে। ওকে চলো নেক্সট হচ্ছে পেজ নাম্বার 34, SC 34, ঠিক আছে SC 34, পেজ নাম্বার 15 হয়ে গেল, এবারে SC 34। আচ্ছা এরপরে আসো ফার্স্ট কোশ্চেন কি বলছে দেখো, এখানে ফার্স্ট কোশ্চেন আমার বলছে রজত চক্রের মাঝামাঝি সময় ওভ্যুলেশন ঘটে। তোমাদেরকে পড়ালাম যে 13তম দিনে ইস্ট্রোজেনের পরিমাণ হাই লেভেল হয়ে যায়, ঠিক আছে। ইস্ট্রোজেন হাই হয়ে গিয়ে কি করে, ও কাকে গিয়ে সুরসুরি দেয়, আমাদের হাইপোথ্যালামাসকে। হাইপোথ্যালামাস থেকে ক্ষরণ হয় GnRH, ও অগ্রপিটুইটারি এসে কি ক্ষরণ করে স্যার, FSH আর LH। এবং ইস্ট্রোজেন আরেকজনকে সুরসুরি দেয় অগ্রপিটুইটারিকে LH ক্ষরণের জন্য, প্রচুর পরিমাণে LH ক্ষরণ হয়, LH সার্চ হয়, এবং 14তম দিনে কি হয় না ওভ্যুলেশন ঘটে যায়, 14তম দিনে ওভ্যুলেশন ঘটে যায়। তার মানে রজত চক্রের মাঝামাঝি সময় ওভ্যুলেশন ঘটে, একদম সঠিক, 14তম দিনে ঘটে, টোটাল তো 28 দিন হয়। সেটা রজত চক্রের 14তম দিনে LH এর মাত্রা সর্বাধিক হয়, যা গ্রাফিয়ান ফলিকল থেকে সেকেন্ডারি উসাইড নিঃসরণে সাহায্য করে। দুটোই ঠিক এবং সঠিক ব্যাখ্যা, ঠিক আছে। এ বি উভয় সত্য, আর হলো এর সঠিক ব্যাখ্যা অপশন এ। দুয়ে দেখে নিম্নলিখিত কোনটি অটোগ্যামির সমতুল্য, বাবু এক্ষুনি পড়লাম গেইটানোগ্যামি এক্ষুনি পড়লাম। নিম্নলিখিত কোন উৎসেচকটি শুক্রাণু দ্বারা নিঃসৃত হয়, শুক্রাণু কোন উৎসেচকটা নিঃসৃত করে, দেখো কি আছে। আচ্ছা এখানে হবে হায়ালুরোনিডেজ, কি হয় স্যার, স্যার এটা হচ্ছে আমাদের ডিম্বাণু, স্যার এর উপরে আছে জোনা পেলুসিডা, ZP জোনা পেলুসিডা। স্যার এর উপরে কি আছে স্যার, এরকম কিছু কোষ আছে যেগুলো দিয়ে একটা স্তর গঠন হয়,
যেগুলো দিয়ে একটা স্তর গঠন হয়, এরকম টাইপের কিছু কোষ থাকে, ঠিক আছে। আচ্ছা, সবার আগে কি আছে স্যার, এটা হচ্ছে আমাদের ডিম্বাণু। ডিম্বাণুর ঠিক ওপরে, ডিম্বাণুর ঠিক ওপরে কি আছে স্যার, ডিম্বাণুর ঠিক ওপরে আছে স্যার জোনা প্যালুসিডা, জোনা প্যালুসিডা, ঠিক আছে। তার উপরে কি আছে স্যার, তার উপরে আছে এগুলো দিয়ে তৈরি হয়েছে করোনা রেডিয়েটা। এই করোনা রেডিয়েটার মাঝে মাঝে স্যার কি আছে, এর মাঝে মাঝে হায়ালুরোনিক অ্যাসিড আছে, হায়ালুরোনিক অ্যাসিড, যেগুলো কি করবে না শুক্রাণুকে যেতে দেবে না, শুক্রাণুকে যেতে দেবে না, ঠিক আছে। সবগুলোই কি শুক্রাণুকে আটকে রাখছে। মানে শুক্রাণুর মাথায় কিছু গল্প আছে স্যার, শুক্রাণু নাহলে যাবে কি করে, যেতে তো হবেই, ঠিক আছে, যেতে তো হবেই। শুক্রাণুর অ্যাক্রোজোমে জিনিসপত্র আছে, ঠিক আছে, ওগুলোকে মারার জিনিসপত্র, বোম, বোম ফাটানোর জিনিসপত্র, যে মাথায় বোম আছে, ঠিক আছে। ও কি করবে, ও কি করবে স্যার, এই যে আমাদের কি আছে স্যার, এই যে আমাদের হায়ালুরোনিক অ্যাসিড আছে, হায়ালুরোনিক অ্যাসিড আছে, ওই হায়ালুরোনিক অ্যাসিডকে কি করবে না হায়ালুরোনিডেজ নামক উৎসেচক দিয়ে ধ্বংস করে দেবে। হায়ালুরোনিডেজ উৎসেচক দিয়ে দিয়ে কি করবে স্যার, ধ্বংস করে দেবে। স্যার করোনা রেডিয়েটাকে, স্যার করোনা রেডিয়েটা যেটা আছে ওকেও ধ্বংস করবে, ওকেও ধ্বংস করবে কি স্যার, করোনা পেনিট্রেটিং এনজাইম, ঠিক আছে, করোনা করোনা পেনিট্রেটিং এনজাইম দিয়ে, ওকে। আর জোনা পেলুসিডাকে, জোনা পেলুসিডাকেও ধ্বংস করবে জোনা লাইসিন উৎসেচকের মাধ্যমে, ঠিক আছে। ডান, এই তিনটেই বলে দিলাম। চলো নেক্সট, চলো নেক্সট কি বলেছে, ডিম্বক এবং ফিউনিকুলাস, আচ্ছা এর সংযোগস্থল স্যার, হ্যাঁ ঠিক আছে স্যার, এটা হচ্ছে প্লাসেন্টা, এখান থেকে উঠেছে, ঠিক আছে, এরকম ব্যাপারটা। স্যার, স্যার এটা হচ্ছে প্লাসেন্টা, স্যার এটা হচ্ছে ডিম্বক, ঠিক আছে, এটা হচ্ছে ফিউনিকাল, ঠিক আছে, ফিউনিকাল বা ফিউনিকুলাস, ঠিক আছে। ডিম্বক, ডিম্বক আর ফিউনিকুলাসের এই মাঝখানের অংশটাকে কি বলা হয়, মাঝখানের অংশটাকে বলা হয় হাইলাম, কি বলা হয়, হাইলাম, হাইলা, বোঝা গেল, হাইলাম বলা হয়। চলো নেক্সট, সেকেন্ডারি স্পারমাটোসাইট, ক্রোমোজোম সংখ্যা বাবু, সেকেন্ডারি স্পারমাটোসাইট স্যার সবার প্রথমে স্পারমাটোগোনিয়া, স্পারমাটোগোনিয়া থেকে, স্পারমাটোগোনিয়া থেকে কি হবে স্যার, প্রাইমারি স্পারমাটোসাইট, প্রাইমারি স্পারমাটোসাইট টু এন আছে এখনো। তারপরে ফার্স্ট মিওসিস হবে স্যার, সেকেন্ডারি স্পারমাটোসাইট তৈরি হবে, এন এন হবে, এন এন হবে, এটা হচ্ছে সেকেন্ডারি স্পারমাটোসাইট, কি হয় স্যার, এন এন, তার মানে 22টা অটোজোম প্লাস এক্স আর 22টা প্রোটোজোম প্লাস ওয়াই হবে, ঠিক আছে। এরপরে কি হয় স্যার, এরপরে তৈরি হয় সেকেন্ড যে মিওসিস হয় কি হয় স্যার, স্পারমাটিড তৈরি হয়, স্পারমাটিড তৈরি হয়, ঠিক আছে, স্পারমাটিড তৈরি হয়, এবং সেই স্পারমাটিড থেকে কি হবে স্যার, স্পারমাটোজোয়া, স্পারমাটোজোয়া বা যেটাকে স্পার্ম বলে থাকি, ঠিক আছে। আচ্ছা, ব্লাস্টুলার কটা স্তর বিশিষ্ট, দেখো বাবু ব্লাস্টুলা এখানে প্রশ্নটা একটুখানি কি দিয়েছে জানি না, সে যাই হোক ব্লাস্টুলা দুটো স্তর বিশিষ্ট হতে পারে, তিনটে স্তর, একটা স্তর বিশিষ্ট হতে পারে। যদি তুমি ব্যাঙের দেখতে যাও তাহলে দেখতে পাবে একটা স্তর বিশিষ্ট হবে, ঠিক আছে। যদি তুমি মানুষের ক্ষেত্রে দেখতে যাও, অবশ্যই এখানে মানুষের ক্ষেত্রেই বলছে হয়তো, কারণ এখানে কিন্তু কোনো উল্লেখ করে দেয়নি, হ্যাঁ মানুষের ক্ষেত্রে কিন্তু দুটো স্তর দেখতে পাবে, মানুষের ক্ষেত্রে কিন্তু দুটো স্তর তুমি দেখতে পাবে। একটা হচ্ছে বাইরের দিকে, যেটা তোমাদেরকে একটু আগে পড়ালাম, বাইরের দিকে থাকে ট্রোফোব্লাস্ট, আর ভেতরে থাকে আইসিএম, ইনার সেল মাস, ভেতরে থাকে ইনার সেল মাস, কি থাকে স্যার, ইনার সেল মাস। এই ইনার সেল মাসটাই পরবর্তীকালে একদম সারা দেহ গঠন করে, হ্যাঁ আইসিএম থাকে দুটি, দুটি বলতে পারো, আর ব্যাঙের ক্ষেত্রে যদি বলো তাহলে একটি হবে। আচ্ছা, অ্যামনিওসিনথেসিসের সময় অ্যামনিওটিক তরল কোন অবস্থায় সংগ্রহ করতে হয়, অবশ্যই গর্ভ অবস্থায় সংগ্রহ করতে হবে অ্যামনিওটিক তরল, নাহলে কি করে হবে। অবাঞ্ছিত গর্ভসঞ্চার থেকে মুক্তি পাওয়া গেছে, দেখো বাবা এখানে একটা জিনিস কিন্তু মাথায় ঢুকিয়ে নাও, কি বলে যে গর্ভসঞ্চার থেকে মুক্তি বা অবাঞ্ছিত, মানে গর্ভসঞ্চার হয়ে গেছে কিন্তু সেটা অবাঞ্ছিত, ঠিক আছে, তার থেকে মুক্তি পাবে কি করে, গর্ভসঞ্চার হয়ে গেছে অলরেডি, তখন আর কোনোভাবেই আইইউসিডি দিয়ে হবে না, তখন আর কোনোভাবেই আইইউসিডি দিয়ে হবে না, ওকে ওকে, ইন্ট্রাইউটেরাইন ডিভাইস দিয়ে তখন কোনোভাবেই কাজ হবে না, তখন কি হবে, এমটিপি করতে হবে, তখন কি হবে, এমটিপি করতে হবে, তখন আর আইইউসিডি দিয়ে কাজ হবে না। অনেকে এটা ভুল করে, অনেকে এটা ভুল করে, তখন আর আইইউসিডি দিয়ে করতে হবে না, করা যাবে না, তখন কি করতে হবে স্যার, এমটিপি করতে হবে। এমটিপি মানে স্যার মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি করাতে হবে, তখন কিন্তু এটা কিন্তু মাথায় রাখবে। চলো নেক্সট,
বন্ধ্যাত্ব দূর করার জন্য প্রযুক্তিকে কি বলা হয়? বন্ধ্যাত্ব দূর করার একসাথে আমাদের যে বন্ধ্যাত্ব দূর করার পদ্ধতিকে বলা হয় ART। কি বলা হয় স্যার? ART, অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে পরীক্ষার মাধ্যমে বংশগতি ক্রোমোজোম তত্ত্বের প্রমাণ করেছিলেন একজন মর্গান, যাকে বলা হয় কি? যাকে বলা হয় ফ্লাইম্যান বলা হয়। ঠিক আছে, তিনি ফল মাছি নিয়ে পরীক্ষা করতেন, ফ্লাইম্যান বলা হয়। স্যার এই মহিলার বারবটির সংখ্যা, বারবটি কোনটা? সবসময় যতগুলো এক্স থাকুক, একটা এক্স বাদে বাকি সব বারবটি। তার মানে এখানে কটা এক্স আছে? একটা এক্স বাদে এইটাকে বাদ দিয়ে দাও, বাকি কটা? তিনটে পড়ে আছে, মানে 3 হবে। স্যার কোন ক্রোমোজোমে হল্যান্ডিক জিন থাকে? আচ্ছা, কোন ক্রোমোজোমে হল্যান্ডিক জিন থাকে স্যার? এক্স ক্রোমোজোমে, সরি ওয়াই ক্রোমোজোমে। ঠিক আছে, ওয়াই ক্রোমোজোমে হল্যান্ডিক জিন থাকে। সিকেল সেল অ্যানিমিয়া হলো, সিকেল সেল অ্যানিমিয়া কি হবে স্যার? কি হবে সিকেল সেল অ্যানিমিয়া? সিকেল সেল অ্যানিমিয়া হচ্ছে আমাদের পয়েন্ট মিউটেশন। ঠিক আছে, কি হয় এখানে? জি জায়গায় GTG থাকে। ঠিক আছে, জি জায়গায় GTG থাকে, ফলে কি হয় না অন্য অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়ে যায়। ঠিক আছে, এর জায়গায় যখন টি চলে আসে তখন কি হয়? অন্য অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়ে যায়। তৈরি হওয়ার কথা ছিল গ্লুটামিক অ্যাসিড, তৈরি হয়ে যায় ভ্যালিন। ঠিক আছে, তৈরি হয়ে যায় কি স্যার? ভ্যালিন তৈরি হয়ে যায়, ফলে কি হয় না যেটা হয় সেটা হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়া। ওকে, অবশ্যই যখন আরএনএ হবে তখন হয়ে যাবে GUG, এটা কিন্তু মাথায় রাখবে। যখন আরএনএ এর ক্ষেত্রে হবে তখন GUG তৈরি হয়ে যাবে। ওকে, অতএব GUG ওখানে লিখতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের কোন পদ্ধতি দ্বারা ডিএনএ এর ক্ষুদ্র অংশকে ডিএনএ এর খণ্ড তৈরি করা হয়? PCR। ঠিক আছে, চলো নেক্সট যদি দ্বিতন্ত্রী ডিএনএ অণুতে সাইটোসিন থাকে শতকরা 18 ভাগ, বাবা সাইটোসিন খুব ভালো করে দেখো, ATGC, যতগুলো এ থাকবে ততগুলো টি থাকবে, যতগুলো জি থাকবে ততগুলো সি থাকবে। ঠিক আছে, আচ্ছা সাইটোসিন রয়েছে 18 ভাগ, এটা রয়েছে 18 ভাগ। ঠিক আছে, তার মানে গুয়ানিন কত থাকবে স্যার? 18 ভাগ। টোটাল হয়ে গেল কত? 36 ভাগ। তাহলে বাকি যে 100 থেকে যদি তুমি 36 বাদ দিয়ে দাও, 100 থেকে যদি তুমি 36 বাদ দিয়ে দাও কি হবে? 4 9 64 ভাগ। বাকি যে 64 ভাগ এ আর টি মিলে থাকবে, 64 ভাগ এ আর টি নিয়ে থাকবে। স্যার তার মানে বলেছে অ্যাডিনিনের পরিমাণ কত? 64 কে 2 দিয়ে ভাগ করে দাও, 2 দিয়ে ভাগ করলে হবে 32 ভাগ। ঠিক আছে, 32 ভাগ হবে সঠিক উত্তর। অপশন এ কারেক্ট অ্যান্সার, অপশন এ কারেক্ট অ্যান্সার। ওকে, চলো বুঝতে পেরেছো, 32 ভাগ হবে সঠিক উত্তর। চলো নেক্সট, পাখির ডানা ঘোড়ার অগ্রপদ কি হবে স্যার? সমস্ত অঙ্গ। প্রদত্ত কোনটি মানুষের ক্ষয়প্রাপ্ত অঙ্গ নয়? ক্ষয়প্রাপ্ত অঙ্গ এখনো হয়নি স্যার। আক্কেলনাথ ক্ষয়প্রাপ্ত, ভার্মিফর অ্যাপেন্ডিক্স ক্ষয়প্রাপ্ত, দেহলোম ক্ষয়প্রাপ্ত। আগে অনেক বড় বড় লোম ছিল, এখন তো এই ছোট ছোট লোম। ঠিক আছে, এপিগ্লটিস ক্ষয়প্রাপ্ত নয়। এপিগ্লটিস কোনটা? তোমাদেরকে ফিল করাচ্ছি, দেখো তুমি যখন ঘিরতে যাবে এখানটা গলাটায় হাত দাও, দিয়ে কিরকম কিছু একটা ঘেটো। ঠিক আছে, দেখো একটা এসে আটকে যাচ্ছে, মানে উপর থেকে একটা এসে এরকম বন্ধ হয়ে যায়, হ্যাঁ বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওটা হচ্ছে এপিগ্লটিস। আর যে গর্তটা রয়েছে তাকে বলা হয় গ্লটিস। এরকম গর্ত আছে এটাকে বলা হয় গ্লটিস, আর ওপরে যে ঢাকনাটা আছে এটাকে বলা হয় এপিগ্লটিস। এটা যদি ক্ষয়প্রাপ্ত হয়ে যায় তাহলে কি হবে? সবসময় বিষম খেতে থাকবে 24 ঘন্টা। ঠিক আছে, এপিগ্লটিস। আচ্ছা, অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি, এটা তো ছোটবেলা থেকে পড়ে এসছো, হেকেল হবে। ঠিক আছে, একদম ছোটবেলা থেকে পড়ে এসছো, বিজ্ঞানী হেকেল হবে। চলো নেক্সট, এটা এক্ষুনি করলাম, পপুলেশন জেনেটিক্স। এটা কি নীতি স্যার? হার্ডি উইনবার্গ নীতি, তাই না স্যার? নালী জমি অবস্থা, নালী জমি মানে কি স্যার? 2n-2, এটা হচ্ছে নালী জমি। ঠিক আছে, 2n-1 হলে, যদি 2n-1 হয় তাকে বলা হবে মনোজমি। ঠিক আছে, 2n+2 একে বলা হয় টেট্রাজমি। ঠিক আছে, টেট্রাজমি। আচ্ছা, কি বলেছে? নিচে দুটি বিবৃতি দেওয়া রয়েছে, কি দেওয়া আছে? ক্লিস্টোগ্যামি ফুলগুলি হলো অপরিবর্তনীয়ভাবে অটোগ্যামি। ঠিক, ক্লিস্টোগ্যামি অসুবিধা হচ্ছে তাদের ইতর পরাগযোগের সম্ভাবনা থাকে না, এটাও সঠিক। ঠিক আছে, দুটোই ঠিক। হ্যাঁ, বিবৃতি 1 এবং বিবৃতি উভয় সঠিক, অপশন ডি কারেক্ট অ্যান্সার। নিচের উক্তিগুলির মধ্যে কোনটি সঠিক সেটা ঠিক করতে বলেছে। দেখো কি বলেছে, মিওসিসের ফলে হ্যাপ্লয়েড গ্যামেট সঠিক গঠিত হয়, এটা তো ঠিক, হ্যাপ্লয়েড গ্যামেট গঠিত হয়। মিওসিস প্রক্রিয়ায় সমাপ্তিকরণের পর গ্যামেট বিভেদন হয়। মিওসিস প্রক্রিয়া শেষ হয়ে গেল, তারপরে গ্যামেট আমাদের স্পার্মাটোজোয়া তৈরি হচ্ছে, একদম ঠিক, এটাও ঠিক। আচ্ছা,
স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া তৈরি হলো, এটা তো হচ্ছে আমাদের বিভেদন। মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজনকারী স্টেম কোষগুলি মিওসিস আরম্ভ হয়ে যায়, না এটা হয় না, এটা হয় না। ডাইরেক্ট মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজনকারী যে স্টেম কোষগুলো দুম করে হয়ে যায় না। প্রথমত, দ্বিতীয়ত এখানে এই প্রশ্নটায় গন্ডগোল রয়েছে, এখানে কোথায় কোন মাইটোসিস প্রক্রিয়া সেটা তো জিজ্ঞাসা করছে, মানে সেটা তো তোমাকে বলতে হবে, কিছুই বলছে না, ঠিক আছে। এটি লিউটিনাইজিং হরমোন এবং আচ্ছা এটা না মানে যে স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়াকে বলতে চাইছে অ্যাকচুয়ালি, হ্যাঁ। এটি লিউটিনাইজিং হরমোন এবং ফলিকল স্টিমুলেটিং হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়, যা অগ্রপিটারি থেকে ক্ষরণ হয়, এটা তো ঠিক, ঠিক আছে। তার মানে ঠিক হচ্ছে আমার এবিডি নেই, এ তো ঠিক হবেই হবে, তার মানে অপশন কোনো ভুল, অপশন সব ভুল, ঠিক আছে। নেক্সট, জন্ম নিয়ন্ত্রণে, হ্যাঁ ওখানে অপশন ভুল। আচ্ছা এখানে আরেকটা রয়েছে দেখি, এটি যৌনারম্ভের সময় আরম্ভ হয়, যৌন, এটা পুরুষদের ক্ষেত্রে তো তাহলে ঠিক আছে, যৌনারম্ভের সময় আরম্ভ হয় সেটাও ঠিক আছে, কিন্তু অপশন ভুল আছে, প্রশ্ন গন্ডগোল আছে। জন্ম নিয়ন্ত্রণের কোন পদ্ধতিতে সাহায্য করে? স্যার জন্ম নিয়ন্ত্রণে কোন পদ্ধতিতে সাহায্য করে কি আছে স্যার? HTF না, GIFT না, GIFT তো আমাদের তৈরি করেছে। স্যার IUDS একদম ঠিক, এখানে IUDS হবে সঠিক উত্তর, ঠিক আছে, IUDS হবে সঠিক উত্তর। আচ্ছা নেক্সট, মনস পিউবিস স্যার স্ত্রীদের যে বহিস্থ যৌনাঙ্গ থাকে, ঠিক আছে, বহিস্থ যৌনাঙ্গ থাকে, তার 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 এখানে একদম ওপরের দিকে যে নরম অংশ থাকে তাকে বলা হয় মনস পিউবিস, ঠিক আছে, একে বলা হয় স্ত্রীদের বহিস্থ যৌনাঙ্গের অংশ, ঠিক আছে। এর নিচে কি থাকে স্যার? ক্লাইটোরিস, পিপিউস, আর হচ্ছে আমাদের হাইম্যান এই সমস্ত থাকে, ঠিক আছে, ঠিক আছে, ডান। এখানে থাকে ক্লাইটোরিস, পিপিউস, ঠিক আছে, এখানে থাকে হাইম্যান, এখানে থাকে মূত্রছিদ্র, এরকম থাকে, ওকে। আচ্ছা অ্যান্ট্রাম কি হবে স্যার? অ্যান্ট্রাম কোনটা স্যার? এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ডিম্বাণু বা গ্রাফিয়ান ফলিকল, এটা হচ্ছে আমাদের গ্রাফিয়ান ফলিকল, ঠিক আছে, ডিম্বাণু বললে ভুল হবে, এটা হচ্ছে গ্রাফিয়ান ফলিকল। গ্রাফিয়ান ফলিকলের বাইরে এটা হচ্ছে আমাদের গ্রাফিয়ান ফলিকল, এর ভেতরে যে এরকম থলিটা থাকে তাকে বলা হয় অ্যান্ট্রাম, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্ট্রাম, এটাকে কি বলবো স্যার? অ্যান্ট্রাম। কি বলছে অ্যান্ট্রাম কোথায় থাকে স্যার? তাহলে গ্রাফিয়ান ফলিকলে থাকে। আচ্ছা ফাঁকানো, এর ভেতরে তরল পদার্থ থাকে, ঠিক আছে। ট্রোফো একটোডার্ম, ভ্রূণের উৎপত্তি হবে, ঠিক আছে। আচ্ছা নিবেন কার্ন কি স্যার? নিবেন কার্ন হচ্ছে স্যার, এটা হচ্ছে শুক্রাণু, হ্যাঁ স্যার শুক্রাণুর এরকম লম্বা আছে, তারপরে দেখেছো এরকম করে লেজটা আছে। এখানে কি হয়, কি আছে স্যার? এখানে সর্পিল আকারে কি থাকে স্যার? সর্পিল আকারে থাকে আমাদের কি মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে, শুক্রাণুর মাইটোকন্ড্রিয়া থাকে এরকম সর্পিল আকারে, একে বলা হয় নিবেন কার্ন, ঠিক আছে। কোথায় থাকে? শুক্রাণুতে থাকে, ঠিক আছে। চলো নেক্সট, তার মানে 1 3 2 4 1 3 2 4 3 1 4 2 4 2, ঠিক আছে। চলো, নিম্নলিখিত যৌন সঞ্চারিত রোগগুলির নাম লিখতে বলেছে স্যার, ঝট করে দাগটা দিয়ে দাও। এডস, HIV, 4 1 দুটোতে আছে, বাহ। আচ্ছা এবারে এসো, আচ্ছা জেনেটাল ওয়ার্ডস কি হবে স্যার? হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। জেনেটাইল ওয়ার্ডস কি হবে স্যার? হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। 3 4 4 1 3 4 4 1, কিছু গন্ডগোল আছে নাকি গো? মোস্ট প্রবলি কিছু গন্ডগোল, আচ্ছা ঠিক আছে, বাকিগুলো করি। আচ্ছা গনেরিয়া কি হবে স্যার? গনেরিয়া হবে নিসেরিয়া গনেরি, ঠিক আছে, নাইজেরিয়া গনেরি। আচ্ছা আর কি হবে স্যার? সিফিলিস হবে ট্রাইপোনিমা, ঠিক আছে। তাহলে কোথায় আছে স্যার? 1 2 আচ্ছা 1 2 একটাই আছে, 1 2 2 3 2 3, ঠিক আছে, 3 4 আচ্ছা 4 1, ভুল দেওয়া আছে। চলো নেক্সট, নিচের দুটি বক্তব্য দেওয়া আছে, হ্যাঁ বক্তব্য দেখতে পাচ্ছি দুটো। মেন্ডেলের মটর গাছের 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করেছিলেন এবং সেখান থেকে প্রস্তাব দিয়েছিলেন বংশগতির সূত্র, এটা ঠিক। মেন্ডেলের মটর গাছের 7 জোড়া চরিত্রের মধ্যে উপরে যে পরীক্ষা করেছিলেন সেগুলি হলো বীজের আকার ও বর্ণ, ফুলের বর্ণ, পত্রের আকার ও বর্ণ, এটা তো নয়, তার মানে এটা ভুল। প্রথম এটা ঠিক, দ্বিতীয়টা ভুল, 1 ঠিক 2 ভুল। প্রকটতা, দেখো প্রকটতার সাথে কি যাচ্ছে? প্রকটতা মানে হচ্ছে হেটেরোজাইগাস জীবের দুটি অ্যালিলের মধ্যেই সম্পূর্ণ না। আচ্ছা একটি মাত্র জিনের অনেকগুলি বৈশিষ্ট্য না,
হেটেরোজাইগাস জীবের ক্ষেত্রে কেবলমাত্র একটি অ্যালিল স্বতঃস্ফূর্তভাবে বহিঃপ্রকাশ ঘটে, এটা হচ্ছে প্রকটতা। সহপ্রকটতা হচ্ছে এটা, হেটেরোজাইগাস জীবের দুটি অ্যালিল স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ হয়, যেমন এবি ও রক্তের গ্রুপ এবির ক্ষেত্রে। আচ্ছা, প্লিওট্রপিগুলি কি হবে স্যার? অনেকগুলি জিন, আচ্ছা কি আছে? একটি মাত্র জিন, অনেকগুলো বৈশিষ্ট্য, এটা হচ্ছে প্লিওট্রপি। আচ্ছা, পলিজেনিক উত্তরাধিকার, অনেকগুলো জিনের গল্প, ঠিক আছে, অনেকগুলো জিনের গল্প। ওকে, ডান ডান, বোঝা গেছে। চলো নেক্সট মিলিয়ে নিও, আমি আর মিলাচ্ছি না। চলো নেক্সট, নিচে দুটি বক্তব্য দেওয়া আছে। এইউজি কোডন করে মিথাইন এবং ফিনাইলঅ্যালানিনকে। না বাবা, মিথাইন একা, ঠিক আছে, ও হচ্ছে একা একেলামন। এইউজি একমাত্র মিথিওনিন, আর কিচ্ছু হবে না। সে এএজি উভয় কোড করে লাইসিনকে, এটা ঠিক, এটা ঠিক। তার মানে এক ভুল দুই ঠিক, এক ভুল দুই ঠিক, এক ভুল বিবৃতি দুই ঠিক, অপশন ডি। ল্যাকোপেরনের জিনগুলি সঙ্গে এপাশে দেখো বাবু, এখানে কিন্তু গন্ডগোল দেওয়া আছে, হ্যাঁ, জিন করে দিয়ে চলে গেছে, ঠিক আছে, কোনো কিছুই নেই এখানে। আমি লিখে দিচ্ছি, বিটা গ্যালাক্টোসাইডেজ জেড, ঠিক আছে, ল্যাক জেড থেকে উৎপন্ন হয়। পারবিএজ ওয়াই, আচ্ছা, ট্রান্স অ্যাসিডাইলেজ এ, রিপ্রেসার জিন ল্যাক আই, ঠিক আছে, ল্যাক আই জিন থেকে রিপ্রেসার প্রোটিন তৈরি হয়, রিপ্রেসার জিন নয়, রিপ্রেসার প্রোটিন তৈরি হয়, ঠিক আছে, ডান। আচ্ছা, বিবর্তনের পরিপ্রেক্ষিতে জীবাশ্ম সংক্রান্ত যে মতবাদগুলো দেওয়া আছে সেগুলো কি কি বলতে বলেছে। কিছু জীবাশ্ম বর্তমান জীবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, একদম ঠিক। কিছু জীবাশ্ম যেগুলো হচ্ছে জীবান্ত জীবাশ্ম, একদম বর্তমান জীবের সাথে একদম সামঞ্জস্যপূর্ণ, ঠিক আছে, যেমন কি আছে স্যার? রাজকাংড়া, ঠিক আছে। আচ্ছা, কিছু জীবের অস্তিত্ব পৃথিবীতে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ ছিল, একদম ঠিক। যেমন কি আছে? ডাইনোসর, হ্যাঁ, একদম ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক। আচ্ছা, প্রাচীন শিলাস্তরের উপস্থিত জীবাশ্ম সাম্প্রতিক জীবাস্তরের উপস্থিত অধিক জটিল। দেখো, একটা গন্ডগোল আছে এখানে, কেন ভুল বলছে? প্রাচীন শিলাস্তরে উপস্থিত জীবাশ্ম মানে আগেকার শিলাস্তরে উপস্থিত, ধরো এরকম এরকম করে জমা হচ্ছে, এটা হচ্ছে এরকম জমা হচ্ছে, ধরো এগুলো হচ্ছে প্রাচীন শিলাস্তর, এগুলো হচ্ছে আধুনিক শিলাস্তর, ঠিক আছে। প্রাচীন শিলাস্তরে উপস্থিত জীবাশ্ম সাম্প্রতিক শিলাস্তরে উপস্থিত জীবাশ্ম অপেক্ষা অধিক জটিল, বলছে এগুলো বেশি জটিল এগুলোর থেকে। না, আমরা জানি যে প্রাচীন থেকে যখন আধুনিকে আসবে দেখতে পাবে জীব আস্তে আস্তে জটিল হয়েছে, তার মানে এগুলো বেশি জটিল হওয়ার কথা ছিল, এগুলো নয়। বোঝা গেল? যখন তুমি এদিকে যাবে কি হবে? জীব আস্তে আস্তে জটিল হয়েছে, জীব আস্তে আস্তে জটিল হয়েছে, তার মানে এগুলো বেশি জটিল হবে, এগুলো নয়। বোঝা গেল? সাম্প্রতিক, আচ্ছা, সাম্প্রতিক অতীতকালে শিলাস্তরে গঠিত জীবাশ্ম সংখ্যা প্রাচীন শিলাস্তরে গঠিত জীবাশ্ম সংখ্যার তুলনায় কম, এটাও ভুল, এটাও ভুল। বলছে যে সাম্প্রতিককালে, আছে বলতো জীবের সংখ্যা বেড়েছে কোন সময়? সাম্প্রতিককালে নাকি প্রাচীনকালে? স্যার প্রাচীনকালে কম ছিল, এখন বেড়েছে। তার মানে জীবাশ্মের সংখ্যা কোথায় বেশি হবে? সাম্প্রতিককালে নাকি প্রাচীনকালের এতে? স্যার অবশ্যই যেটা সাম্প্রতিককালের জীবাশ্ম তার সংখ্যা বেশি হবে, সাম্প্রতিক শিলাস্তরে জীবাশ্মের সংখ্যা বেশি হবে, প্রাচীনে কম হবে, ঠিক আছে। তাহলে এখানে কি দেওয়া আছে? সাম্প্রতিক অতীতকালে শিলাস্তরে গঠিত জীবাশ্ম সংখ্যা প্রাচীনকালে জীবাশ্মের তুলনায় কম হবে না, বেশি হবে। বোঝা গেছে? তার মানে 1 2 ঠিক, বাকি সব ভুল। 1 2 ঠিক এবং বাকি সব ভুল। 1 2 ঠিক, 1 আর 2 সঠিক। আচ্ছা, অভিযোজনগত বিকরণ, ডারউইনের ফিঞ্চ। ডারউইনের তো তোমাদেরকে গল্প বলেছিলাম, হ্যাঁ, খতরনাক গল্প, ঠিক আছে, বিশাল বড় একটা গল্প, হ্যাঁ, দারুণ গল্প ডারউইনের, ঠিক আছে। যারা ব্যাচে আছো তারা ফিল করতে পারছো যে স্যার ডারউইন যাইতাই ছিলেন না, হ্যাঁ, অনেক অনেক বিদ্যায় উনি পারদর্শী ছিলেন, ঠিক আছে। যাই হোক, আমাদের এখন পড়তে হবে অভিসারী বিবর্তন। অভিসারী কি হবে আর অপসারী কি হবে? অপসারী মানে মানুষ এবং তিমির অগ্রপদ। অভিসারী কি হবে স্যার? প্রজাপতি এবং পাখির ডানা। আচ্ছা, মানব জাতির কার্যকলাপ দ্বারা পরিবর্তন কি হয়েছে? অতিরিক্ত আগাছানাশক কীটনাশক ব্যবহার ফলে প্রতিরোধী ভ্যারাইটি নির্বাচন। মানে কি স্যার? মানে কি স্যার? মানে তুমি যত বেশি গন্ডগোল করবে, তুমি যত বেশি মানে কি বলে আগাছানাশক কীটনাশক দেবে, তখন ওই যে আমাদের যেগুলো হচ্ছে মানে কীটগুলো, ঠিক আছে, যেগুলো সবজিকে নষ্ট করে দেয়, সেগুলো কি করে? তারা আরো বেশি কি হয় না, উন্নত হয়ে যায়, ঠিক আছে। এটাই বলছে যে মানুষের জন্য এটা হয়েছে, নাহলে তারা উন্নত হতো না। আচ্ছা, ঠিক আছে, চলো নেক্সট। নিম্নলিখিত জীবের উদাহরণগুলির মধ্যে কোনটি মানুষকৃত পরিবেশের পরিবর্তনের ফলে উদ্ভূত হয়েছে? আচ্ছা, এটা ফিঞ্চ পাখি, বলছে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে ডারউইনের ফিঞ্চ বর্ণিত ফিঞ্চ পাখি, এটা মানুষ এখানে কোনো কিছু হাত নেই। এটা তো এক্ষুনি বললাম আগাছানাশক প্রতিরোধী আগাছা, একদম ঠিক। মানে তুমি যত আগাছানাশক দিবে
আগাছাড়া কি হয়ে যাবে না, তারা বলবে ঠিক আছে তুই দে, আমার কিছু হবে না আর, ঠিক আছে আমার কিছু হবে না, কারণ আমি প্রতিরোধ ক্ষমতা মানে তৈরি করে নিয়েছি, ঠিক আছে ও নিজেকে মানে রেডি করে নিয়েছে। ড্রাগ বা ভেষজ প্রতিরোধী ইউক্যারিওটস, এটাও একই কেস। কুকুর প্রভৃতি পোষ্যপ্রাণী মানুষকৃত সংকরণ প্রক্রিয়া দ্বারা উদ্বুদ্ধ। হ্যাঁ, তুমি বিভিন্ন কুকুরের মধ্যে সংকরণ করে একটা অন্য কুকুর তৈরি করলে, হ্যাঁ এর ভেতরে দু রকমের ব্যাপার আছে, ঠিক আছে এটাই। তার মানে আমাদের 2, 3, 4 ঠিক, 2, 3, 4 ঠিক, অপশন সি। নেক্সট, উপযুক্ত মস্তিষ্কের আকারে মেলাতে বলছে। দেখো দেখো খুব ভালো করে দেখো, মানুষের নর্মাল এখন এখন কত সিসি, মানে আমাদের যে লাস্ট যেটা আমাদের হোমোসেপিয়েন্সের 1350 সিসি, 1350 সিসি, ঠিক আছে। তুমি এর ঠিক আগেরটা, এর আগে কে ছিল স্যার, আগে কে ছিল স্যার, আগে ছিল কে ছিল না ক্রোম্যাগনান, এর আগে ছিল কে স্যার, ক্রোম্যাগনান। কত হবে ক্রোম্যাগনান, কত হবে, এর থেকে তুমি বাড়িয়ে দাও কত 300, ঠিক আছে মানে 1650, ক্রোম্যাগনান হচ্ছে 1650, ঠিক আছে ডান। এরপরে তুমি যেটা করবে এর থেকে 200 কমিয়ে দাও, কত কমাবে স্যার, 200 না 250 কমাতে হবে, ঠিক আছে স্যার এর থেকে তুমি 250 কমিয়ে দাও, কি করবো স্যার 250 কমিয়ে দেব, মানে 1400 সিসি, তার আগে ছিল 1400 সিসি। সেটা কে স্যার, নিয়ান্ডারথাল। দেখো তো এখানে কেউ আছে ক্রোম্যাগনান, নিয়ান্ডারথাল কেউ আছে নাকি, হ্যাঁ তো নিয়ান্ডারথাল, নিয়ান্ডারথাল কি হবে স্যার, নিয়ান্ডারথাল বি, বি হবে কত স্যার 1400 সিসি, 1400 আছে 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 আছে, এই তো 4, বি 4, ঠিক আছে বি 4। আচ্ছা তার আগে কে ছিল, তার আগে কে ছিল স্যার 1400 আগে একদম 500 কমাতে হবে, এখানে 250 বাড়িয়েছো 250 কমেছে, সেখানে পুরো একদম 500 কমিয়ে দাও, ঠিক আছে 900 সিসি। তার আগে কে ছিল স্যার, নিয়ান্ডারথালের আগে কে ছিল, হোমো ইরেক্টাস, হোমো ইরেক্টাস 900 সিসি। দেখো তো হোমো ইরেক্টাস অপশন সি, সি কত আছে স্যার 900 সিসি, মানে 1, সি 1 মিলিয়ে দেখো তো, বি 4 সি 1, বি 4 সি 1 মিলছে, বি 4 সি 1 মিলে গেছে, হয়ে গেছে আমাদের উত্তর, ঠিক আছে হয়ে গেছে আমাদের উত্তর, ঠিক আছে 900 হয়ে গেছে, ঠিক আছে এর আগে তোমাদের 650 থাকবে, ঠিক আছে ডান ডান। 900 আগে কি থাকবে স্যার 650, 650 থেকে 800, ঠিক আছে। তুমি সেই যে ট্রিক তোমাকে বলেছিলাম, ডক্টর রাম অস্ট্রেলিয়া গেছে, গিয়ে একটা ভালো হ্যাবিট তৈরি করেছে, কি সবসময় ইরেক্ট হয়ে হাঁটা, ঠিক আছে ইরেক্ট হয়ে হাঁটা, ওকে, কারণ তার আন্ডারে থাকা ক্রো তাকে সুড়সুড়ি দিত, ঠিক আছে এটুকু মনে রাখবে, দিয়ে এইভাবে ফেলে দেবে, নিচ থেকে উপরে গেছে এটাতে, ঠিক আছে। এরপরে কি বলেছে, আচ্ছা ওটা তো হয়ে গেল, হ্যাঁ এরপরে কি বলেছে, একক রজতচক্রের ডিম্বাশয়ের পরিবর্তনগুলি বিভিন্ন হরমোন দ্বারা নিয়ন্ত্রণ, চিত্তে এক্স কি বলেছে। দেখো বাবা এখানে ঠিক 14 দিনের দিনে কি হয়ে গেছে, এক্স এর পরিমাণ প্রচুর বেড়ে গেছে, তার মানে এটা কি, এটা অবশ্যই এলএইচ সার্চ হয়ে গেছে। যদি ঠিক এর আগে হতো গল্পটা, যদি ঠিক এর আগে হতো 14 দিনের আগে, তখন আমরা বলতাম স্যার ইস্ট্রোজেন, তখন আমরা ইস্ট্রোজেন বলতাম, ঠিক আছে কিন্তু এখানে কি হয়েছে স্যার ঠিক 14 দিনে হয়েছে, ওই জন্য কি বলেছি একে আমরা কি না এলএইচ, ওকে। প্রাথমিক পপুলেশন এবং নির্বাচিত পপুলেশন, প্রাথমিক পপুলেশন এটা আর নির্বাচিত পপুলেশন এটা, কি বলেছে কোনটি স্টেবিলাইজিং সিলেকশন, কোনটা হচ্ছে স্টেবিলাইজিং সিলেকশন, কোনটা হবে স্যার, কোনটা হবে স্যার, এখানে এটা তো হবে না, এটা তো উল্টো দেওয়া আছে স্যার, এটা হচ্ছে আমাদের স্টেবিলাইজিং সিলেকশন, একটু আগে তোমাদেরকে বললাম, স্যার এটা হচ্ছে স্টেবিলাইজিং সিলেকশন, ওকে ওকে ডান ডান। এটা হচ্ছে আমাদের ডাইরেকশনাল আছে, মানে একটা ডাইরেকশনে, যেটা আমাদের ফ্রিঞ্জ পাখির গল্প বলেছিলাম, ঠিক আছে যেটা ফ্রিঞ্জ পাখির গল্প বলেছিলাম, আর এটা কি স্যার, এটা হচ্ছে ডিসরাপটিভ, এটা কি স্যার ডিসরাপটিভ আছে, ঠিক আছে যেটা তোমাদেরকে ক্লাসের গল্প বলেছিলাম। ব্যাস এই ছিল তোমাদের নেক্সট দুটো পেজ, ওকে আশা করছি সবাই বুঝতে পেরেছো এবং দারুণভাবে কনসেপ্ট ক্লিয়ার করেছো, ওকে চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর যারা এখনো পর্যন্ত লাইক করনি, এতক্ষণ পর্যন্ত ক্লাস দেখছো মানে অবশ্যই তোমাকে একটা লাইক করতে হবে, ঠিক আছে ঝটপট একটা লাইক করে দাও আর কমেন্ট করে অবশ্যই জানিও ক্লাসটা কেমন লাগলো। চলো টাটা সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, চলো টাটা।